নীরু কাউকে না জানিয়ে বাসায় ফিরে আসাতে তার সৎ মা একটা রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে বলল, কিরে অলক্ষী, কাউকে না জানিয়ে বাসায় ফিরলি কিসের জন্য? আজ আমার মেয়েটার বিয়ে, আর তোকে কি আজকেই আসতে হলো? এখন আমি সবার সামনে তোর পরিচয় দেবো কিভাবে? তোর জন্য আমার মেয়ের যদি বিয়ে ভাঙে তাহলে তোকে জ্যান্ত খুন করে পুঁতে দিয়ে আসবো, মনে রাখিস। আসলে আজ কলেজে মারামারি হয়েছে, তাই সবাইকে হোস্টেল ছাড়তে বলেছে। বাসায় না আসলে আমি কোথায় যেতাম আম্মু? আমার তো যাওয়ার আর জায়গা নেই। হয়েছে, থাক, তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তুই তো একটা কুলক্ষী। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোর খবর খারাপ করে দেব। আমি আব্বুকে জানিয়ে এসছি আম্মু, আর আমি তোমাদের কারোর ক্ষতি করব না, চিন্তা করিও না তোমরা। আমি সন্ধ্যের আগেই ছাদে যাব, যতক্ষণ আপুর বিদায় না হবে ততক্ষণ আসবো না নিচে। আজ নীরুর বোনের বিয়ে। ইস, যদি লিজাপু আপন বোন হতো তাহলে বিয়েতে কত মজা করতাম। আমার যদি একটা মা থাকতো তাহলে যে কত আদর করতো। আজ আমার আপনজন বলে কেউ নেই। আমার মা নেই বলে কি কখনো সুখ পাবো না? কি নেই আমার বাবার? সবকিছু আছে, বাড়ি গাড়ি সম্পত্তি সব তো আছে তোমার। তাহলে কেন তোমার এই মেয়েটার দুঃখ বোঝো না? বাবা কোথায় তুমি? একটু দেখে যাও না আমায়, কখনো তো একটু আদর করো না। আমার মা নেই বলে আমাকে এত কষ্ট দাও কেন? বুকের ভেতর এক চাপা কষ্ট নীরুকে চিড়ে চিড়ে খাচ্ছে। এরই মাঝে মাগরিবের আজান হচ্ছে। নীরু ফ্রেশ হয়ে অজু করে মাগরিবের নামাজ পড়ে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। দোতলার ফ্ল্যাটটা কি সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে এত লাইটিং, আলোয় ঝলমল করছে চারিদিক। আহ, সবার জীবন কত রঙিন, শুধু আমার জীবনটাই আধার। বিড়বিড় করে বলে নীরু। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনতে পায় নীরু। বুঝতে পারে বর এসেছে। সবাই মিলে বরের সাথে কত মজাটাই না করছে। ইস, আমি যদি মজা করতে পারতাম। কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ শুনতে পায় নীরু। চোখটা মুছে ফেলে, খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কি রে নীরু, একা একা ছাদে কি করছিস? বলতে বলতে ছাদের দরজাটা লাগিয়ে দেয় রাকিব। রাকিব নীরুর ফুফাতো ভাই। স্বভাব চরিত্র নীরুর মোটেও ভালো লাগে না, তাই সাধারণত এড়িয়ে চলে। আর আজ সুযোগ পেয়ে চলে এসেছে। আমি এখানে আছি, তোমাকে কে বললো? আরে এত রাগ করার কি আছে, সবাই তো বিয়ে নিয়ে ব্যস্ত, তাই আমি তোমাকে নিয়ে ব্যস্ত হতে চলে আসলাম। শয়তানি হাসি দিয়ে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছে রাকিব। আর এক পা এগোলেই আমি কিন্তু চিৎকার দিব। বিয়ে বাড়ি, এত জোরে গান বাজছে, এত হইচই চারিদিকে, তোমার চিৎকারটা শুধু আজ আমি শুনবো আর উপভোগ করব। একদম ভালো হবে না কিন্তু। আ আ আ রেলিং খুবই অল্প ছিল বলে ছাদ থেকে পড়ে যায় নীরু। চিৎকারের শব্দে মাথাটা উপরে করতে কাউকে পড়ে যেতে দেখে শুভ। কিছু বোঝার আগে হাত বাড়িয়ে দিয়ে ধরে ফেলে মেয়েটিকে। নীরু কিছুক্ষণ গলা জড়িয়ে ধরে থাকে ছেলেটির। কিছুক্ষণ দুজনেই নীরবতা। নীরু বুঝতে পারছে না সে ছাদ থেকে পড়ে মরে গেছে নাকি বেঁচে আছে। আর শুভ বুঝতে পারেনি এটা কি হলো, কিন্তু মেয়েটার চোখের দিকে অপলক তাকিয়ে আছে শুভ। চারিদিকে হইচই। এই দুজনে বাস্তবে ফিরে আসে। নীরু বুঝতে পারে সে মরেনি, এই যাত্রায় বেঁচে গেছে। কোল থেকে নামে, কিন্তু খেয়াল করে গায়ের ওড়নাটা নাই। দুই হাত সামনে নিয়ে আনে। জানোয়ারটা পড়ে যাওয়ার সময় ওড়নাটা নিয়ে নিয়েছে। দাঁড়িয়ে থাকতেও ইতস্তত বোধ করছে। এতক্ষণ ছেলেটার বুকের সাথে লেপ্টে ছিল, কিন্তু এখন দাঁড়াতেও পারছে না। শুভ খেয়াল করে নিজের শেরওয়ানির সাথে থাকা কোটটা খুলে পরিয়ে দেয় নীরুকে। চারিদিকে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। এক একজন এক এক কথা বলছে। এতক্ষণে নীরুর সৎমা এসে নীরুকে মারতে থাকে। অলক্ষী, শেষ পর্যন্ত বিয়েতে অশান্তি করেই ফেললি। মরিস না কেন মুখ পুরি? তুই মরলে এই সংসারে শান্তি ফিরবে, তার আগে না। স্টপ ইট। হচ্ছেটা কি? মগের মূল্যক নাকি যে যা খুশি করতে থাকবেন? লতুফা, বেশি সিনক্রেট কর না, ওকে ওর ঘরে বন্দি করে রাখো। এতক্ষণে নীরুর বাবা আফজাল হোসেন এসে কথাগুলো বলে। লুৎফা নীরুকে টেনে নিয়ে যেতে থাকলে শুভ বলে, আগে বলুন মেয়েটাকে কি হয়েছিল, এরপর ওকে নিয়ে যাবেন। আসলে ও আমার ছোট মেয়ে। বাহ বাহ, আপনাদের নাকি একমাত্র মেয়ে, এখন আরেকটা উদয় হলো কিভাবে? আর কত কি লুকিয়েছেন? খুব গম্ভীরভাবে রাগ মিশ্রিত কণ্ঠে বলে শুভ। একে একে বরপক্ষের সবাই বের হতে থাকে। ঘটনা শুনে দেখে সবাই ছি করছে, কিন্তু ততক্ষণে বিয়ে পড়ানো হয়ে গেছে। কিন্তু বরপক্ষের সবাই মেয়ে নিয়ে যেতে চাইছে না।
আসলে নীরু হোস্টেলে থাকে তো, তাই ওর কথা মনে থাকে না। কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন আপনি। নিজের মেয়ের নাম্বারও বলতে ভুল করেন। বরের বাবা আব্দুর রহমান সাহেব বলেন, না দুলাভাই, ওই বাড়ির মেয়ে ঘরে তুলবো না। সবার চোখে মুখে রাগ দেখা যাচ্ছে। বড় বের হয়ে এসেছে, নীরুর বোনও বের হয়ে এসেছে। এত বছর প্রেম করে বিয়ে করতে আসলাম, আর এই বাড়িতে এত গলত। আগে জানলে রিলেশনই করতাম না। বর বলে বরের বাবার উদ্দেশ্যে। কোণে ওর মায়ের বুকে মাথা লুকিয়ে ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। কিছু হবে না মা, দেখছি আমি। নীরু বুঝতে পারছে যার উপরে পড়েছে সে বরের বাড়ির লোক। সবার সামনেই দৌড়ে গিয়ে ছেলেটার পা জড়িয়ে ধরে, বলতে থাকে, প্লিজ আমার বোনকে একলা রেখে আপনারা যাবেন না। আরে কি করছেন, পা ছাড়ুন। আমার জন্য আমার বোনের কোনো ক্ষতি হোক আমি তা কখনোই চাই না। দয়া করে আপনারা কেউ আমার বোনকে রেখে যাবেন না। আরে কি আশ্চর্য, আপনি উঠুন বলছি। আচ্ছা আপনারা সবাই কি ন্যাকা? পরপুরুষের পা ধরতে লজ্জা করে না? বাপ মা কিছুই শিখায়নি নাকি? এত খারাপ কথা শুনে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার মা নেই, জন্মের সময় মরে গেছে, তাই সবাই আমায় অলক্ষী বলে, ক্ষমা করবেন। এভাবে আসলেই বলা উচিত হয়নি শুভর। নিজে নিজেকেই ধিক্কার দিচ্ছে। সরি বলতে যাবে তার আগে মেয়েটা অনেক দূরে চলে গেছে। ওর সৎ মা ওকে জোরে একটা চড় মারে, এতে মেয়েটা পড়ে যায়। শুভর কেন জানি মনে হলো চড়টা ওর গায়ে লাগলো। অলক্ষী মেয়ে, আজ তুই হয় নিজে এই বাড়ি ছেড়ে বের হবি, না হয় আমি তোকে জানে মেরে ফেলবো। শুভ সবটাই শুনতে পাচ্ছে। ওর বাবাকে গিয়ে বলে, বাবা, যা হবার হয়ে গেছে, বউ তুলে নাও। এই বাড়ির সাথে সম্পর্ক রেখো না, তাহলেই হবে। যা হবার হয়ে গেছে, এবার বউ নিয়ে বাড়ি চলো। এই মেয়ের সাথে ঘর করব কিভাবে বল? দেখতেই তো পাচ্ছ, সৎ বোন বলে বলেনি। তুই যখন বলছিস তখন মেনে নিব, কিন্তু ওর বাবা মাকে কখনো মানছি না। রাগী গলায় বলে শুভর ভাই সাগর। শুভ খেয়াল করে মেয়েটি নাই, আর মায়া না করে সবাইকে বের হতে বলে। বর বউ এক গাড়িতে উঠলো, কিন্তু বউয়ের মা বাবাকে কাউকে কাছে আসতে দেয়নি শুভর পরিবার। সবাইকে গাড়িতে উঠিয়ে নিজে ওঠার সময় খেয়াল করে একটা মেয়ে মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছে। শুভর কিছুটা সন্দেহ হয়, তাই গাড়িতে না উঠে সবাইকে চলে যেতে বলে পিছু নেয় মেয়েটার। মেয়েটা কি করছে তা দেখার জন্য জোরে জোরে হাঁটতে থাকে। শীতকাল হওয়ার পরও নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে। প্রচুর শীত পড়েছে। এত ঠান্ডার মাঝে শুধুমাত্র একটা জামা পরে কিভাবে মানুষ থাকে? মনে মনে কথা বলছে শুভর হঠাৎ মনে হলো মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে। দৌড়ে গিয়ে হাত ধরে টেনে আনে। হঠাৎ টানে মুখের কাপড় সরে যায়। মেয়েটা দুই হাত ধরে জোরে চিল্লিয়ে বলে, কি ব্যাপার, এত আত্মহত্যা করার শখ হলো কেন? মরার এত শখ, তাহলে একদিন আমার মনোরঞ্জন করেই মরো। কয়েকটা চড় মেরে দেয় শুভ রাগের বশে। ছাড়ুন আমাকে, আমি খারাপ। যার জীবনে যাই তারই ক্ষতি করে দেই। আমি আমার মাকে মেরেছি, বাবাকে দূরে সরিয়েছি, আর কি চাই আমার? সৎ মায়ের খোঁটা, বাবার অবহেলা আমি আর নিতে পারছি না। এর চেয়ে আমি মরে গেলেই ভালো হবে। কারোরই কষ্ট হবে না তখন। এই দুনিয়ায় আমার কেউ নেই। ছোট থেকে বড় হয়েছি অনাথ আশ্রমে, বড় হয়েছি হোস্টেলে। আজ হোস্টেলও বন্ধ, তাই বাড়ি এসেছিলাম, কিন্তু উপহার পেয়ে গেছি। বলতে বলতে কান্না করতে থাকে। এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনটা চোখের জল আর কোনটা বৃষ্টির পানি বোঝা যাচ্ছে না। তাহলে মরবেই, তাই না? তো চলো আমার সাথে। কোলে তুলে নেয় মেয়েটিকে, বাড়ির দিকে হাঁটতে থাকে। একটু শুকনো জায়গায় এসে ফোন বের করে ড্রাইভারকে গাড়ি আনতে বলে। নীরু চিল্লাচিল্লি শুনে এক ধমক দেয় শুভ। একে তো শীত, তার উপর বৃষ্টি, আর কাঁপুনি ঠান্ডাতে দুজনেই জমে গেছে। ড্রাইভার আসতেই নীরুকে গাড়িতে জোর করে ঝুঁকিয়ে এক জায়গায় যেতে বলে শুভ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। প্লিজ আমার ক্ষতি করবেন না। একে তো শীত, তার উপর বৃষ্টিতে কাকভেজা হয়ে ভিজে গাড়িতে গুটিসুটি মেরে বসে কাঁপছে নীরু। শুভর কথা শুনে জোরে জোরে কান্না শুরু করে দেয়। শুভ মনে মনে চরম বিরক্ত হয়ে গিয়েছে মেয়েটার উপর। এই কিসের টানে পড়েছে শুভ? না পারছে রাস্তায় ছাড়তে, আর না পারছে কাছে রাখতে। শুভর বলা জায়গায় ড্রাইভার গাড়ি থামায়। শুভ গাড়ি থেকে নেমে আসে আগে। এই যে, এবার নামুন, চলে এসেছি। না, আমি আপনার সাথে যাব না। আপনি আমার ক্ষতি করবেন। কি বললে, তুমি যাবে না? বলতে বলতে গাড়ি থেকে টেনে বের করে কোলে তুলে নিয়ে একটা বাসায় ঢুকে নীরু একের পর এক কিল মারতে থাকে শুভর পিঠে। তাও শুভ থামে না।
বাসার গেটে কলিং বেল দিতে একজন ভদ্রলোক বের হয়ে আসেন। তোমরা কে বাবা? এত রাতে দুজনে, তাও দুজনে? এইখানে কাজী সাহেবকে, তাকে ডাকুন। আরে আমি তো কাজী, কি দরকার বাবা? আমরা কি কাজীর কাছে লুডো খেলতে এসেছি নাকি? জলদি বিয়ের ব্যবস্থা করুন। এইভাবে এত রাতে বিয়ে? সাক্ষী কোথায়? আপনার বাড়িতে লোক নাই, ওদের সাক্ষী দিবেন, বাকিটা ব্যবস্থা করেন তাড়াতাড়ি। শুভ নীরুকে এবার নামিয়ে হাত ধরে টেনে নিয়ে ভেতরে গিয়ে বসে পড়ে। নীরু হতবাক হয়ে গিয়েছে বিয়ের কথা শুনে। আচ্ছা, আপনারা কি পালিয়ে এসেছেন? তা জেনে আপনি কি করবেন? ও আচ্ছা আচ্ছা। বরের নাম কি? আসাদুজ্জামান শুভ। কনের নাম কি? এই তোমার নাম কি বলো? এ কেমন কথা? বিয়ে করতে এসেছেন অথচ বউর নাম জানেন না? এই আপনার প্রবলেম কি? আপনি কথা কম বলুন আর কাজ বেশি করুন। এই মেয়ে, তোমার নাম বলো। জি, নীরুফার জাহান। সবাই নীরু বলেই ডাকে। বিয়ের সব কাজ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নীরু কি বলবে বুঝতে পারছে না, তাই চুপচাপ থাকে। বাসায় পৌঁছে শুভর সাথে নীরুকে দেখে সবার চোখ কপালে উঠে। বিয়ে বাড়িতে ঝামেলা হওয়ার পর বাসর ঘরে বউ পাঠিয়ে দিয়ে সবাই ড্রয়িং রুমে আলোচনা করছিল। তখনই শুভ বউ নিয়ে বাড়ি ঢুকে। এই মেয়েকে নিয়ে এসেছিস যে, কি প্রবলেম তোর? কিরে, কিছু বলিস না কেন? তোমাদের ছোট ছেলের বউ নীরু, আর কিছু কারো জানার আছে? এবার সামনে থেকে সরো। এই কথা বলে নীরুর হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় শুভ। বাসার সবাই আর শুভর সামনে কথা বলল না, কারণ শুভর রাগ আর জেদ সবার জানা আছে। শুভ চোখের আড়াল হতেই ওই পেতনিটা শুভর ঘাড়ে টুপ করে পড়লো আর শুভকে নিয়ে চলে এলো। আহ স্নেহা, অনাথ মেয়ে, দেখতেও ভালো। শুভ যদি মানিয়ে নিতে পারে তাহলে আমাদের আপত্তি কোথায়? ওহ, তাহলে আমাদের কোনো কথাই বলার থাকে না। বলে রুম থেকে বের হয়ে আসে শুভর ছোট খালামণি স্নেহা। শুভ নীরুকে ঘরে এনে হাত ছেড়ে দেয়। শুভ নিজের একটা শার্ট আর প্যান্ট এগিয়ে দেয় নীরুর দিকে। যাও, আজকের মতো এগুলোই পরে আসো, কাল নতুন জামা কাপড় সব পাবে। ভিজা কাপড়ে এতক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। নীরুকে ওয়াশরুমে পাঠিয়ে নিজেও চেঞ্জ করে নেয়। একদম ঠান্ডায় জমে গেছে। নীরু ওয়াশরুমে দরজা খুলতে শুভ বলে, প্রচুর ঠান্ডা বাইরে, আমারও ঠান্ডা লেগেছে খুব, তাড়াতাড়ি বের হয়ে আসো, আমিও যাব ওয়াশরুমে। নীরু তাও দাঁড়িয়ে আছে। শুভ গিয়ে নীরুর হাত দিয়ে টান দিয়ে বের করে। কি ব্যাপার, কথা শুনতে পাও না? নীরু শুধু শার্ট পরে, তাই লজ্জা করে বের হচ্ছিল না। শুভর কাছে আসাতে মাথা নিচু করে ফেলে। উত্তর না পেয়ে নীরুকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে যায় শুভ। কিছুক্ষণ পর শুভ বের হয়ে দেখে নীরু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাব? এত বড় বিছানা দেখতে পাচ্ছ না নাকি কানা? আসলে কি আসলে? ভয় লাগছে, কখনো ছেলে মানুষের ঘরে থাকিনি তো। কি বললে তুমি? এসো, আমি তোমার ভয় ভাঙাই। বলে শুভ এগিয়ে আসে। নীরু পেছনে সরতে থাকে ভয়ে। শুভ এসে নীরুকে দেয়ালের সাথে চেপে ধরে। সবাই আমাকে ভয় করে, আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তাই না? বলে হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। বিছানার মাঝে কোলবালিশ দিয়ে বলে, তোমাকে বিয়ে করেছি বলে স্ত্রীর অধিকার চাইতে এসো না কখনো। মরতে চাইছিলে বিধায় বাঁচিয়েছি। এই বাসায় রাজরানী হয়ে থাকবে, কিন্তু স্ত্রী মর্যাদা আমার কাছে পাবে না। যাও, বিছানা ভাগ করে দিলাম, ভাগ ক্রস করার চেষ্টা করবে না। আজ প্রচুর ঠান্ডা, কম্বল একটা, সো এখানেই থাকতে তুমি বাধ্য। কাল থেকে সোফায় ঘুমাবে। কথাগুলো খুব রাগের সাথে বলে শুভ। নীরু ভয়ে আর কথা না বলে শুয়ে পড়ে। শুভ আর কথা না বাড়িয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে শুয়ে যায়। নীরু কাঁদতেও পারছে না ভয়ে, কিন্তু প্রচুর ঠান্ডায় জমে গেছে। এক সময় ঘুমিয়ে পড়ে শুভ। রাতে হঠাৎ শুভর ঘুম ভেঙে যায়। বিছানা কাঁপছে খুব। পাশ ফিরে দেখে নীরু খুব কাঁপছে। বুঝতে পারে জ্বর এসেছে নীরু। এতক্ষণ ভিজেছে। একটু মায়া জাগে মেয়েটার উপর। বুকের সাথে জড়িয়ে নেয় নীরুকে। নিজের শরীরের গরমে যেন মেয়েটা একটু আরাম পায়। শুভও খেয়াল করে কাঁপুনি একটু কমেছে। আরো চেপে ধরে ঘুমিয়ে পড়ে শুভ। সকালে শুভর ঘুম ভাঙে। কারো গরম নিঃশ্বাসের অনুভূতিতে শুভর হার্টবিট কিছুটা বেড়ে যায়। চোখ মিলে তাকাতেই যেন চোখের সামনে ঘুমন্ত অপসরীকে দেখছে। মায়াবী মুখ, নিষ্পাপ চেহারা শুভকে আরো কাছে টানছে। একটু একটু করে ঠোঁট নীরুর ঠোঁটের কাছে নিয়ে যাচ্ছে। না আটকাতে পারছে না নিজেকে। গভীর আকর্ষণে টানছে শুভকে। শুভ ঠোঁটের স্পর্শে নীরু জেগে উঠে শুভকে ধাক্কা দিয়ে। আপনি না কাল বর্ডার দিলেন, আমি
ক্রস করলে আমাকে শাস্তি দিবেন বললেন, এখন আপনি ক্রস করেছেন, আপনার কি শাস্তি হবে? বর্ডার তোমার জন্য দিয়েছি, আমার যখন যা ইচ্ছা তাই করব। আজ থেকে কি তোমার কথা শুনে চলতে হবে নাকি? যা বাবা, এত রাগের কি হলো? আমার জন্যই শুধু নিয়ম লাগে নাকি? এখানে নিয়ে এসে যেন আমায় উদ্ধার করে দিয়েছে। এবার কাছে আসুন, শুধু মজা দেখাবো। রাগ, এত রাগ কাকে দেখাচ্ছে? সারা জীবন রাগ দেখে এসছি, এবার আমি দেখাবো রাগ কাকে বলে। একা একাই কথা বলছি নিরু। বাইরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু নীরু খোলা সাহস পাচ্ছে না। কম্বলের নিচে চুপচাপ শুয়ে থাকে ঘুমের ভান করে। শুভ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, তোমার সাথে আরি, আমি তো এসেছি নতুন ভাবিকে দেখতে। শুভর একমাত্র বোন রিমি বলে কথাগুলি। শুভ সবার উপর রাগ দেখালেও এই পুচকি মেয়েটার উপরে কখনো রাগ দেখাতে পারে না। ভাবি দেখতে হবে না, আগে তুই তোর এক সেট ড্রেস ওকে এনে দে, তারপর দেখিস। কিন্তু কিসের আড়ি দিলি সেটা বল। বারে, কাল নতুন বউ নিয়ে ঘরে ঢুকে গেলে একবারও কি ডেকেছিলে? কাল দুজনেই ভিজে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল, তাই আর ডাকিনি। তাই বুঝি? নাকি কি বলতে চাচ্ছিস তুই? কানের নিচে দিব একটা, যা ভাগ। হাসতে হবে না, যা বললাম তাই কর আগে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত তাড়া দিও না তো বাপু। এতক্ষণ নীরু কম্বলের নিচ দিয়ে এক চোখ বের করে দেখছিল কি হচ্ছে না হচ্ছে। তখন শুভ বলে, কি হলো ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে দেখছেনটা কি? এখানে কি কোনো সিরিয়াল চলছিল? মোটেও আমি লুকিয়ে লুকিয়ে কিছু দেখিনি। লুকিয়ে না দেখলে বুঝলে কিভাবে তোমার দিকে তাকিয়ে কথা বলছি? আমি আমি ওনার চলে যাওয়ার শব্দ পেয়েছি। মিথ্যে বলতে ওস্তাদ। যাই হোক, এখন ফ্রেশ হয়ে আসো, রিমি ড্রেস পরে বাইরে আসবে। এই রিমিটা কে? আমার ছোট বোন। আপন? হ্যাঁ আপন। ব্রুকুচকে তাকাচ্ছে। এই এত রাগ করার কি আছে? আস্তে আস্তে বলছে নীরু। কিছু কি বললে? কই না তো। এরই মাঝে রিমি এসে দেখে বিছানায় একটা মেয়ে এলোমেলো চুল একটা শার্ট পরে বসে আছে, কোনো সাজসজ্জাই ছাড়াই। মেয়েটাকে পরীর মতো লাগছিল। ও, এই বুঝি আমার ভাবি? বলে দৌড়ে গিয়ে বিছানায় নীরুকে জড়িয়ে ধরে বলে, বুঝলে ভাবি, আমার ভাইয়ের কোনো মেয়েকেই মনে ধরতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার রূপ দেখে পাগল হয়ে বিয়ে করেছে। একদম ন্যাকা কথা বলবি না, এখন যা এখান থেকে। ও, এখন ওকে পেয়ে আর আমাকে ভালো লাগছে না বুঝি? উফ, আচ্ছা বস ঘরে, আমি যাচ্ছি। ওকে চেঞ্জ করিয়ে বাইরে নিয়ে আন, তোকে নিয়ে একটু শপিং এ যেতে হবে। কি কিনে দিবে শুনি? তোর যা খুশি নিস। লাভ ইউ ভাইয়া। বলে ফ্লাইং কিস দেয় রিমি। সাগর বিয়ে বাড়ির ঝামেলার পর নিজের ঘরে আর ঢোকেনি। নতুন বউ ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সাগর রুমে ঢুকে। সকালে ফ্রেশ হয়ে বের হতে চালাক রুবি পেছন থেকে সাগরকে জড়িয়ে ধরে। আই এম সরি, আমার যে সৎ বোন আছে আমি নিজেই জানতাম না। জেনেও মিথ্যা কথা বলে সাগরের রাগ ভাঙাতে। তোমার বাবাকে সুপারম্যান বাচ্চা জন্ম দিয়ে গুম করে রেখেছিল এতদিন? আমি সত্যি বলছি, ওই মেয়েটা যে কোথা থেকে আসলো আমি জানি না। কোচি খোকি তুমি, তোমার বাসায় একটা মেয়ে ঢুকে গেল আর তুমি জানো না? সাগরের পিঠে কিস দিয়ে বলে, কি করে জানবো বলো? কাল তো আমার বিয়ে ছিল, আমি তো পার্লারে সাজতে গিয়েছিলাম। তা তোমার প্ল্যান কি? প্ল্যান মানে? তোমার বাবা তো লুকিয়ে দুটো বিয়ে করছে, তুমি কটা করবে? কি যে বলো না তুমি, আমি এত খারাপ? আমাকে তুমি এই চিনলে? বলে ন্যাকা কান্না শুরু করে রুবি। রুবির ন্যাকা কান্নায় সাগর গলে যায়। হাজার হোক, আগে প্রেমিকা ছিল, এখন বউ, একটু তো টান থাকবেই। মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় রুবিকে। ঠিক আছে, আর কাঁদতে হবে না, তোমাকে মেনে নিচ্ছি, এটাই বড়। তোমার ফ্যামিলির কথা ভুলে মুখে আনবে না। আচ্ছা, আমি তো শুনলাম আমার ওই সৎ বোনটাকে নাকি তোমার ছোট ভাই বিয়ে করে এনেছে। ঠিকই শুনছো, আকাশ থেকে আমার ভাইয়ের কোলে পড়লো আর ভাই ওর রূপ দেখে গলে গেল। জাদু জানি, বুঝেছো? নইলে যে শুভ এতদিন কোনো মেয়ের দিকে তাকাতো না, সেই শুভ বিয়ে করেছে। ভাবা যায় বলো? আমি তো এটাই বুঝছি না, আমার বাবা এত ভালো মানুষকে ওর মা কিভাবে ফাঁসিয়ে বিয়ে করেছিল। ও হয়তো বা তাই ফাঁসিয়ে বিয়ে করেছে তোমার ভাইকে। তুমি ঠিকই বলছো, ওই মেয়ে জাদু জানে, শুভকে পটানো এত সহজ না। নীরু সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলে সাগরের কান পচিয়ে ফেলে রুবি।
রিমি 3 পিস পরে রিমির সাথে বাইরে আসে নিরু। নিরুকে দেখে প্রথমে নিরুর চুল ধরে টান দেয় শুভ। শ্বশুর বাড়ি প্রথম এসে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছ, অসভ্য মেয়ে। কোনো শিক্ষা নাই, মাথায় কাপড় দাও বলছি। লাগছে তো মাথায়, এত জোরে চুল টেনেছেন সব চুল পড়ে যাবে, তখন লোকে বলবে আপনার বউ নাড্ডু। একদম উপযুক্ত বউ এনেছো ভাইয়া, তোমার সাথে পারফেক্ট জুটি। তোমরা শুধু ঝগড়া করবে আর আমি দেখব। শুভ রেগে ওইখান থেকে চলে যায়। নিরু প্রথমে মাথায় ওড়না তুলে দেয়, পরে শুভর বাবা মায়ের ঘরে প্রথমে নিয়ে যায় রিমি। নিরু রুমে ঢুকে সবাইকে সালাম দেয়। রিমির মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয় নিরু। শুভর মা নিরু সালামের জবাব দিয়ে রিমির দিকে তাকিয়ে বলে, থাক আর ন্যাকামি করতে হবে না রিমি, ওকে ওর রুমে দিয়ে আয়। কেন মা, আমি কি আপনার মেয়ে হিসেবে খারাপ? আমার তো মা নেই, কাউকে মা ডাকিনি কখনো, আপনাকেও কি কখনো মা ডাকতে পারবো না? ঠিক আছে, আর ন্যাকামি করতে হবে না, মা বলেই ডেকো। আচ্ছা, তুমি তোমার বাবার নাকি ছোট মেয়ে, তোমার বাবা 2টা বিয়ে করলো কেন? আর তোমার মা কিভাবে মারা গেছে? আমি জ্ঞান হওয়া থেকে এতিমখানায় বড় হয়েছি, এরপর আমাকে বাবা এক মেসে রাখেন, সেখান থেকেই এসএসসি দেই। এরপর 3 মাস গ্যাপে বাবা কলেজ আর হোস্টেল ঠিক করে দেন, আমি হোস্টেলেই থাকতাম, এর বেশি কিছুই জানি না। কাল কলেজে মারামারি হওয়াতে আমাকে বাবা বাসায় নিয়ে যান। এর আগেও মাঝে মাঝে বাসায় যেতাম, কিন্তু সৎমায়ের সামনে বাবা কখনো আদর করে না, কিন্তু বাবা আমায় খুব ভালোবাসতেন। কথাগুলো শুনে শুভর বাবা মা দুইজনেই নিরুর উপর অভিমান কমে যায়, কিন্তু নিরুর বাবা আর সৎমাকে সন্দেহ করতে থাকে। যাও বৌমা, এখন ঘরে যাও, আগে তোমার কিছু কাপড়ের ব্যবস্থা করি, এরপর বের হইও। ইস, ক্ষুধাতে পেট জ্বলে যাচ্ছে, এটা কি খেতেও দেবে না নাকি? ধ্যাৎ, ভালোই লাগে না কিছু। চুপচাপ শুভর রুমে গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে নিরু। শুভ রুমে ঢুকে নিরুকে কম্বলের নিচে দেখে বলে, কি ব্যাপার, রাত্রে কি ঘুমাওনি নাকি? নতুন বউয়ের এত ঘুমালি কি চলে? কম্বলের নিচ থেকে মাথা বের করে বলে, আপনার মাথাটা একটু এগিয়ে দিন প্লিজ। কেন, কি করবে? আপনাদের মনে কি দয়া মায়া নেই নাকি? আমি অসহায় একটা মেয়ে, সেই কাল সকালে খেয়েছি, এরপর কলেজের মারামারি, হোস্টেল বন্ধ, বাসায় গিয়েও উপোস, রাত্রেও কিছু দিলেন না, আর কতক্ষণ না খাইয়ে রাখবেন বলেন তো? ওরে বাবা, হয়েছে, এবার খেয়ে উদ্ধার করো। নিরু শুভর হাতের দিকে এতক্ষণ খেয়াল করেনি। ফলের প্যাকেট দেখে লাফ দিয়ে বিছানা ছেড়ে নেমে ফল নিয়ে খেতে শুরু করে। শুভ মনে মনে বলে, পাগল মেয়ে একটা, ওর বাচ্চা মেয়েতে কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি? একাই খাচ্ছ, আমি তো দুজনের জন্য আনলাম। কেন, আপনি খাননি? কখন খেলাম? কাল দুপুরে খেয়ে বের হয়েছি, এখনো তো খেতে পারলাম না। নিরু লাফিয়ে এসে শুভর হাত ধরে টেনে বসিয়ে দেয়, হাতের ফলের প্যাকেট এগিয়ে বলে, খেয়ে নিন। বাসার পরিস্থিতি কাল থেকে ভালো নেই। একের পর এক ঝামেলাতে সবার মন খারাপ হয়ে আছে। এর মাঝে রিমি এসে বলে, ভাইয়া নিচে চলো, সবাই তোমাদের জন্য ওয়েট করছে। তুই খেয়েছিস? খেয়েছি, তোমাকেও খেতে ডাকছে। আসবো, তুই রেডি হয়ে নে। ওকে, তাড়াতাড়ি আসো। ভাবি, তুমিও যাবে নাকি? না, ও আজ কোথাও যাবে না, ঘরেই থাকবে। নিরু কিছু বলার আগে শুভ বলে, রিমি রুম থেকে বের হয়ে যায়। শুভ আর নিরু নিচে নামে। নিরুর বোনকে নিচে দেখতে পেল। বোনের পাশে একজন বসা ছিল, তাকে দুলাভাই মনে করে নেয়। শুভর মা বাবা নাস্তায় বসেছিল, তাই নিরু এবার সালাম দেয়নি। শুভ একটা চেয়ার টেনে বসে পড়ে। নিরু দাঁড়িয়ে আছে দেখে শুভর মা বলে, কি ব্যাপার বৌমা, দাঁড়িয়ে কেন? বসো শুভর পাশে। না মানে, গুরুজনের সামনে বসতে নেই, আপনাদের খাবার তুলে দিই। শোনো বৌমা, এই বাড়িতে খাবার তুলে দেওয়ার লোকের অভাব নাই, তুমি আমাদের সাথে বসে খেতে পারো, এটা এই বাড়ির নিয়ম। সকালে আর রাত্রে সবাই একসাথে বসে খাওয়া। তুমি নতুন মানুষ, কিছুই জানো না, তাই বলে দিচ্ছি। জি আচ্ছা। শুভর পাশে বসে পড়ে নিরু, কিন্তু নিরুকে দেখে রুবি জ্বলছে আর মনে মনে বলছে, ওই ছোট লোক কিনা আমার সাথে এক টেবিলে বসে খাচ্ছে। সবাই নিশ্চুপ খাওয়া দাওয়া পর্ব শেষ করে যে যার মতো উঠে গেল। এদিকে রিমি রেডি হয়ে বের হয়ে আসে। শুভ রেডি ছিল আগে থেকে। রিমিকে নিয়ে বের হয়ে যায় শুভ, আর নিরু ঘরে একলা বসে বসে বোরিং হচ্ছে। এই সময় ওর বোন এসে ঢুকে। কি রে অভদ্র মেয়ে, তোর এত বড় সাহস যে আমার সংসারে এসে ঢুকেছিস? তোমার বরের সংসারে তো আর সতীন হয়ে ঢুকিনি আপু, তোমার দেবরের সাথে
বিয়ে করেছি। কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। বলে নীরুকে মারতে গেল, নীরু হাত ধরে নেয় রুবির। আপু এতদিন তো অনেক অত্যাচার সহ্য করেছি, কারণ আমি অনাথ ছিলাম, কিন্তু আর সহ্য করব না, কারণ আমার জীবনের সবচেয়ে ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। যাই হোক, তুমি বেশি কষ্ট দিতে এসো না আমায়, না হলে ওনাকে সব বলে দিব। রুবি প্রচন্ড রাগ করে নীরুর রুম থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে মাকে ফোন দেয়। রিসিভ হতেই, আম্মু জানো ওই ছোট লোক নীরু কিনা আমার সংসারে ঢুকেছে। কি বলিস? কাল তো ওকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, কিভাবে তোর সংসারে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। কাল নাগিনী শুভকে জাদু করেছে, শুভর বউ হয়ে বাসায় এসেছে। আজ আমি শাসন করতে গেলে আমাকে চোখ রাঙিয়ে দেয়। আম্মু কিছু তো করো, আর তো সহ্য হচ্ছে না আমার। আমি তো নিজেই বুঝি না কিভাবে কি হলো। আজ সকালে কিভাবে যেন আমার শাশুড়ি মাকেও পঠিয়ে নিয়েছে। জানো, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি কেউ কথা বলেনি, অথচ ওকে বৌমা বলে ডাকছিল। আমার তো ডাক শুনেই মনে হচ্ছিল ওকে পুঁতে ফেলি। আরে শোন শোন, ওর ব্যবস্থা আমি পরে করছি, কিছুদিন ওকে সহ্য কর, আর সাগরকে বসে রাখার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না তুই একদম। ওকে আম্মু, তাহলে আমি রাখছি, তুমি দেখো কিন্তু। বলে ফোনটা রেখে দেয়। নীরু একা বসে বসে বোরিং হয়ে শুভর মায়ের রুমে চলে যায়। শুভর মা তখন পেপার পড়ছিল। আম্মু, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি, আপনার সাথে কি একটু গল্প করতে পারি? আজকালকার ছেলের বউরা কি শাশুড়ির সাথে গল্প করতে আসে নাকি? জীবনে কারোর কাছে প্রথম মা ডাক শুনেছি। আপনি আমায় অনেক স্নেহ করে বৌমা ডেকেছেন। আপনার কাছে এই ডাকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনার কাছে আসবো না তো কার কাছে যাব বলুন? ওরে আমার মেয়েটা, কিন্তু এখন তো রান্নার সময় হয়ে এলো, কি রান্না হবে সব দেখিয়ে দিতে হবে। এখন ঘরে যাও, পরে বসে গল্প করব। আম্মু, কিছু মনে না করলে আজ আমি রান্না করি। নতুন মানুষ ছোট মেয়ে রান্না পারবে না। একবার সুযোগ দিয়েই দেখেন, সবচেয়ে বেস্ট রান্না করব, কথা দিলাম। তুমি তো পাকুড়ি বুড়ি দেখছি। ওকে চলো। রুবি নিচে বসে সবার সাথে গল্প করছিল, তখন দেখে নীরু তার শাশুড়ির সাথে কিচেনে যাচ্ছে। এটা দেখে রুবির মাথা গরম হয়ে গেল। মনে মনে ভাবছে, সবাইকে কি জাদু করেছে নাকি? আমি এত ফ্রি হতে পারলাম না, আর শাশুমার ওর সাথে বেশি কথা বলছে। কে রে, হিংসা হচ্ছে তোর বোনকে দেখে? নিজেকে সামলিয়ে নিয়ে বলে, হিংসা হবে কেন? তো আমারই বোন। আরে বুঝি বুঝি, আমার ভাবি সেই মোটি মানুষ, ওর সাথে তুই এখনো মিশতে পারলি না। আর বোনকে দেখ কি সুন্দর হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই তো তুই চলছিস। আচ্ছা, ও তোর সৎ বোন কিভাবে হলো? আমি জানি না, বাবার বউয়ের মেয়ে কোত্থেকে জুটলো কিভাবে বলবো। একটু রাগী গলায় বলে রুবি। ভুলে যাস না আমি তোর ফুপু শাশুড়ি, আমার কথায় একদম রাগ দেখাবি না, নইলে ভাইকে বলে সাগরের সাথে ডিভোর্সের ব্যবস্থা করব। রুবির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তাড়াতাড়ি ফুফু শাশুড়ির সামনে বসে বলে, সরি ফুপি, আসলে ওকে চিনি না তো, তাই মাথা খারাপ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, যা সামনেতে। রুবি আর কিছু না বলে রুমে এসে রাগে গড়গড় করতে থাকে। শুভ আর রিমি পছন্দ মতো শপিং করে বাসায় ফিরতে প্রায় দুপুর হয়ে যায়। বাসায় ফিরে রুমে গিয়ে দেখে নীরু নাই। মেজাজটা একটু খারাপ হয় শুভর। কোথায় গেল মেয়েটা? রিমি রান্নাঘরে গিয়ে নীরুকে জড়িয়ে ধরে। আম্মু বললো তুমি কিচেনে, তাই সোজা চলে আসলাম। অনেক করেছো, এবার ঘরে যাও তো। কেন, ঘরে কি আছে? আরে যাও তো, গেলেই বুঝবে। ওকে, যাচ্ছি। নীরু হাতের কাজ শেষ করে রুমে গেল। শুভ বেডে শুয়ে আছে। কি ব্যাপার, কোথায় ছিলে? একা একা বোর হচ্ছিলাম, আম্মুর ঘরে গিয়েছিলাম। ওকে ওকে, এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পরবে। আমি তো শাড়ি পরতে পারি না। শুভ আগে নীরুকে ইউটিউবে শাড়ি পরার একটা ভিডিও দেখায়। নীরু মন দিয়ে দেখে। মনে হয় না পারবো, জিলেপির প্যাচ। আরে পারবে পারবে, যাও আগে শাওয়ার নিয়ে এসো। ওকে, একটা শাড়ি নিয়ে ঢুকে যাই ওয়াশরুমে। শুভ সোফায় বসে বই পড়ছিল, এই সময় নীরু বের হয়ে আসে। নীরুর মাথা থেকে পা পর্যন্ত দেখে শুভ মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মাথার চুলগুলো টাওয়াল দিয়ে খোপার মতো করে বেঁধেছে। লাল ব্লাউজ আর পেটিকোট পরে শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বের হয়ে এসেছে। শাড়ি ভালো করে না পরতে পারায় নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে নীরু। ভেজা চুল, স্নিগ্ধ শরীরের নীরু শুভকে কাছে টানছে। শুভ উঠে ঘরে দরজা লাগিয়ে দেয়, নীরুর দিকে এগোতে থাকে। দরজা কেন লাগালেন? কাপা কণ্ঠে বলে নীরু।
শুভ কোনো কথা না বলে এগিয়ে যায়। নীরু কিছুটা সংকোচ কিছুটা ভয়ে পেছনে সরে আসে। শুভ নীরুকে দেয়ালের সাথে চেপে ধরে। নীরু কোনো দিকেই যেতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নীরু। শুভ নিজের গালটা নীরুর গালে নিয়ে গিয়ে আলতো ছোঁয়া দেয়। নীরু কেঁপে উঠছে, শব্দ করে মুখে। শুভ গাল সরিয়ে এনে শাড়িটা খুলে সুন্দর করে পরিয়ে দেয়। শাড়ির কুচি পেটের কাছে গুজে দেওয়ার সময় শুভর হাতের স্পর্শে নীরু বারবার কেঁপে কেঁপে উঠছিল। শুভ নীরুর হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় নীরুকে। প্রথমে চুল আঁচড়িয়ে দেয় শুভ। নীরুর হাত ধরে হাতে হালকা করে লোশন লাগিয়ে মুখে স্নো দিয়ে দেয় শুভ। এরপর পিছন থেকে এক হাত মুখে আরেক হাত পেটে রেখে আয়নায় নীরুকে দেখে বলে, জাস্ট অপূর্ব। এত রূপ এতক্ষণ কোথায় লুকিয়ে রেখেছিলে সুন্দরী? নীরু কিছুটা লজ্জায় সরে যেতে চাইলে শুভ এক ঝটকায় কাছে টেনে নেয়। মাথার পেছনে হাত দিয়ে নীরুর মুখটাকে কাছে নিয়ে আসে। গালে একটা চুমু দিতে নীরু কাঁদতে শুরু করে। নীরুর নিঃশব্দে কান্না, চোখের পানি শুভর নাক স্পর্শ করে। নীরুকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ায়। যদি অন্যায় কিছু করে ফেলি তাহলে দূরে চলে যেতে পারো, একটু রাগী গলায় বলে শুভ। নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে নীরু। কি হলো, কথা বলছো না কেন? নিশ্চুপ। এবার রাগী গলায় জোর করে বলে ফেলে, যাও সামনে থেকে, কখনো আর সামনে আসবে না। নীরু ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুর হয়ে এসেছিল বিধায় সিঁড়ি বেয়ে নিচে নামতেই রিমি এসে ভাবি বলে জড়িয়ে ধরে। ওয়াও ভাবি, তুমি এত সুন্দরী, লাল শাড়িতে তো তোমার লাল পরি লাগছে গো। আমার ছোট ভাইয়া তো তোমার দিক থেকে মুখই ফেরাতে পারবে না। না মানে সবাইকে খেতে দিতে হবে তো, চলো যাই রান্নাঘরে। শুনলাম তুমি আজ রান্না করেছো। প্রথম দিন এসেই মায়ের মন জোগাতে শুরু করেছো। ভালো ভালো, চালিয়ে যাও। জানি তুমি পারবে আমার রাগী ভাইটাকে প্রেমের ছোঁয়াতে স্বাভাবিক করে তুলতে। আমি তো কিছুই করিনি তেমন, উনি খুব রেগে আমাকে বের করে দিয়েছেন। কেন, কি হয়েছে? ভয় পেয়েছিলাম খুব, তাই। কিসের ভয়? ও কিছু না, পরে বলবো, চলো যাই। ওকে চলো তাহলে। রিমি আর নীরু সমবয়সী, দুজনেই একাদশ শ্রেণীতে পড়ে, কিন্তু কলেজ ভিন্ন। তাই ওদের ননদ ভাবির সম্পর্ক বেশ জমে উঠেছে। দুপুরে যারা বাসায় আছে সবাইকে ডাক দিল শুভর মা। বাসায় যতজন থাকবে সবাইকে একসাথে খেতে বসতে হয়। ডাইনিং টেবিলের এক পাশে শুভর বাবা, পাশে মা, অপর পাশে সাগর, তার পাশে রুবি। শুভর মায়ের পাশে রিমি নীরুকে নিয়ে বসেছে। শুভর পরে এসে বাধ্য হয়ে নীরুর পাশে বসে। খাবার সময় সবাই চুপচাপ খেয়ে নেয়, কিন্তু আজ শুভর বাবা রান্নার প্রশংসা করে। এতে রুবি জ্বলে যাচ্ছে। রিমি তো খুব খুশি হয়েছে আর প্রশংসা করছে, এমন খাবার কখনো খায়নি। ইয়াম্মি। দেখতে হবে না রান্নাটা কার? কে রান্না করেছে আম্মু? কে আবার? আমাদের লক্ষ্মী নতুন বউ। ও বড় ভাবি নাকি? ওর মতো বড় লোকের মেয়ে রান্না জানবে নাকি? যার তার কাছে রান্না জিনিসটা কখনো ভালো হয় না, বুঝলি বোকা মেয়ে? এটা আমার ছোট বৌমার রান্না। রান্না করে মনে হচ্ছে বাড়ি কিনে নিয়েছে। আম্মু, রুবিও ভালো রান্না করতে পারে। কই, ঘর থেকে তো একবারও বের হলো না। বাসায় যে শ্বশুর শাশুড়ি আছে, কই দেখাও তো করতে আসেনি। ভদ্রতা বলেও তো কোনো কথা থাকে নাকি? বড় করে জন্ম নিলেই বড় হওয়া যায় না। ওর বোনটাকে দেখেও ওর শেখা আছে। নীরু চুপচাপ খাবার সামনে নিয়ে বসে সবার কথা শুনছিল। শুভ এতক্ষণ নীরুর দিকে আর চোখে দেখছিল। নিজের বইয়ের প্রশংসা শুনে কোথায় খুশি হবে, উল্টো মেজাজ গরম করে বলল, রান্না ভালো হয়েছে, সবাই খাবে। খাবার টেবিলে এত কথা বলার কি আছে? এত সুনাম করিও না, অহংকার বেড়ে যাবে। রাগ দেখিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় শুভ। খাবার টেবিলে থাকা শুভর খালামণি বলে উঠে, তাই তো, এত সুনাম করার কি আছে আপু? বউ বিগড়ে যেতে কতক্ষণ? আপনাদের মন ভোলাচ্ছে, বুঝছেন না কেন? আচ্ছা বাদ দে, এখন খেয়ে ঘরে যা। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। বিয়ে বাড়ি বলে আত্মীয় স্বজন আছে কয়েকজন। নীরু রিমির সাথে রিমির রুমে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। কি হয়েছে, কাঁদছো কেন? ঘরে যাবে না? নিষেধ করেছে ওনার সামনে যেতে। কান্না শুরু করে। শুভর খালা শুভকে ঘরে একা পেয়ে গল্প জমায়। গল্পের এক পর্যায়ে বলে, ওই শুভ, আগে তো ভেবে দেখিনি, এখন তো চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে সেটা খুলে বলো। তোর বউ মানে নীরু কাল যে তোর উপরে পড়লো, কিভাবে পড়ে গেছে জিজ্ঞেস করিসনি কিছু? না, সেভাবে কিছুই বলেনি। ছোট মেয়ে পা পিছলে পড়ে যেতেই পারে। না রে, এত সহজে নিস না ব্যাপারটা।
নিশ্চিত ওই মেয়ে ছাদে কারোর সাথে অকর্ম করতে গিয়েছিল, নইলে বিয়ে বাড়ির এত মানুষ রেখে ছাদে কেন যাবে বল? তুমি এসব কি বলছো? যা বলার ভেবে বলছো কি? একটু রেগে জিজ্ঞেস করে। ওরে বাপরে, আমাকে রাগ দেখাচ্ছিস কেন? বউকে ডেকে জিজ্ঞেস কর, যদি তোতলায় তাহলেই ধরে নিবি কোনো অপকর্ম করতে গিয়ে পড়ে গেছে। শুভর মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে। এখন যাও তো তুমি, পরে আসিও, ভালো লাগছে না কিছুই। কথাগুলো ভেবে দেখিস বাবা। তুমি কি যাবে? চিৎকার করে উঠে শুভ। ভদ্রমহিলা আর কথা বলার সুযোগ না নিয়ে ভালোই ভালোই রুম থেকে কেটে পড়ে। এদিকে শুভর মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করে নীরু বলে চিৎকার দেয়। 2 ঘর পরে রিমির ঘর। ডাক শুনে ভয়ে ভয়ে নীরু এগিয়ে আসে। শুভ নীরুকে দেখে দরজা লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, আরেক হাত দিয়ে থুতনিতে চেপে ধরে জিজ্ঞেস করে, কাল ছাদে কি করতে গিয়েছিলে? কখন? ন্যাকামি করো, যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দিবে, বুঝলে? লাগছে তো। লাগুক, সত্যি কথা বলো বলছি। আমি বলছি তো, ছাড়ুন বলছি। এইভাবেই বলো। কাল আপুর আম্মু আমাকে খুব বকে, গালি দেয়। আমার পরিচয় বিয়ে বাড়ির মানুষের সামনে কিভাবে দেবে, তাই আমি ছাদে গিয়ে লুকিয়েছিলাম। তাহলে পড়লে কিভাবে? ছাদে যখন একা ছিলাম, হাঁটতে হাঁটতে পা ফসকে পড়ে যায়। শুভ নীরুকে চড় মেরে দেয়। অসভ্য, চরিত্রহীনা, মিথ্যে বলতে লজ্জা করছে না? কাল পড়ে যাওয়ার সময় তোমার গায়ে ওড়না ছিল না। যদি চরিত্রহীনা না হতে তো সকাল থেকে আমার আদর উপেক্ষা করতে না। আপনি ভুল বুঝছেন। তো সত্যিটা কি? আমি যখন ছাদে ছিলাম তখন রাকিব এসেছিল। বিয়ে বাড়ির চিৎকারে আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমি পেছনে সরতে গিয়ে কখন ধারে চলে গিয়েছিলাম খেয়াল করিনি। হঠাৎ সে ওড়না ধরে টান দেয়। নিজেকে সামাল দেওয়ার আগেই আমি পড়ে যাই। ভেবেছিলাম মরেই গেছি আমি, কিন্তু আপনি বাঁচিয়েছেন। বুঝতে পারিনি আমি চরিত্রহীনা নই, বিশ্বাস করুন প্লিজ। আমার খুব ভয় করছিল, তাই কাঁদতে শুরু করেছিলাম। সত্যি আমি কোনো দোষ করিনি, প্লিজ বিশ্বাস করুন। খুব কান্না করতে থাকে নীরু। শুভ আর কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। নীরু নিষ্পাপ, সেও জানে, কিন্তু ওকে বকাবকি করাতে এখন অপরাধ বোধে ভুগছে। সন্ধ্যা গড়িয়ে শুভ রুমে ফিরে আসে। নীরু তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে যেখানে রেখে গিয়েছিল সেখানে। শুভ সন্ধ্যার পরে রুমে ঢুকে দেখে নীরুকে যে স্থানে রেখে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে ও একইভাবে দাঁড়িয়ে আছে দেখে শুভর মাথা খারাপ হয়ে যায়। নীরুকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নীরুও হঠাৎ করে শুভর এমন কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়েছিলে কেন? নিজেকে কষ্ট দিয়ে কিসের সুখ পাও তুমি? আমি চলে গেছিলাম, অপরাধ বোধ হচ্ছিল, তাই মানুষের কথায় তোমাকে সন্দেহ করা আমার উচিত হয়নি। খুব খারাপ লাগছিল নিজের কাছে, তাই বেরিয়ে গেছিলাম। আর তুমি এতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলে আর এমন পাগলামি করবে না, ঠিক আছে? রাগ কন্ট্রোল করে শান্ত গলায় বলে শুভ। জি, মনে থাকবে। গুড গার্ল, এখন রেস্ট করো, আমি বাসার বাইরে যাব। জি আচ্ছা। শুভ রেডি হয়ে নীরুর কপালে একটা চুমু এঁকে দিয়ে বের হয়ে যায়। রিমি কিছুক্ষণ পর ঘরে আসে। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? চোখ ফুলে আছে কেন? চোখে কি যেন পড়েছিল, ঠিক হয়ে যাবে। মিথ্যে বলো না তো। ভাইয়া নিশ্চিত তোমায় কিছু বলেছে, নইলে তুমি কাঁদতে না। কি বলেছে সেটা বলো শুধু। ভাইয়া আসলে ওর সাথে যুদ্ধ করব। নীরু সব খুলে বলে, যা যা হয়েছে সব। আজ আসলে ওর খবর আছে, মনে রেখো। না, কিছু বলবে না, তাহলে আমায় উনি ভুল বুঝবে। সে অন্যায় করলে তাকে কি বারণ করা যাবে না? প্লিজ রিমি, ভুল বুঝো না। আমি চাই না আমার প্রতি প্রথম দিনেই নেগেটিভ ধারণা করুক। তুমি তো দেখছি অনেক কিছু বুঝো ভাবি। এটুকু না বুঝলে এতদিনে আমি কোথায় হারিয়ে যেতাম। আমার জীবনটা ছোট থেকে যুদ্ধ করে চলছে। যুদ্ধতে যে আমার টিকে থাকতেই হবে। ঠিক বলছো, আমরা তো আর এমন পরিস্থিতিতে পড়িনি, তাই জীবনের যন্ত্রণা এখনো বুঝিনি। তবে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। আচ্ছা যাও, বাদ দাও। আজ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। কাল বাসা অনুষ্ঠান আছে। আম্মু তোমাদের 2 বউকে একসাথে বরণ করে নেবে। অনেক সাজতে হবে কাল তোমায়, বুঝলে? এমনিতেই তো ভালো, সাজলে ভালো লাগে না আমার। বাবা, তোমার রূপ আছে তাই ভালো লাগে না সাজতে। আমরা দেখতে পচা, তাই সাজি। আমি এভাবে বলিনি, আমি ওইভাবে বলিনি। আচ্ছা তোমরা যা চাইবে তাই হবে।
এত রাগ করিও না তো। রিমির সাথে নীরুর মান অভিমানের গল্প চলতে থাকে। অনুষ্ঠান হিসাবে আরো কিছু আত্মীয় বাসায় আসে। শুভ চাচা চাচি, তাদের ছেলে আর মেয়ে, শুভর ফুপি আর তাদের ছেলে, শুভর খালামণি মেয়েও আসে। সবাই মিলে নিচে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তখন সাগর আর রুবিও যায়। ছোট খালার মেয়ে সামিহা রুবির সাথে ভাব জমিয়ে ফেলে। খুব আস্তে আস্তে সামিহা রুবিকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা মানে শুভ্র যাকে বিয়ে করেছে সে আপনার কেমন বোন হয়? কেমন আবার, সৎ তো সতই, ওকে আমি বোন বলে মানি না। তাহলে তো ভালোই হলো। বোন বলেও মানবেন না, আবার যা বলেও কখনো একসেপ্ট করবেন না জানি। পথে কাটা সরিয়ে দিন তাহলে। আমি তো সেটাই চাই, কিন্তু কিভাবে? আগে বলেন ওই মেয়ের কোনো উইক পয়েন্ট আছে কিনা। অবশ্যই থাকতে পারে, ভাবতে হবে। কিন্তু ওকে সরিয়ে আপনার লাভ কি সেটা আগে বলুন তো। সময় হলে সব জানতে পারবেন, এখন শুধু এটুকু শুনে রাখুন। ওকে, অ্যাজ ইউ উইশ। সবার সাথে আড্ডা দিতে দিতে শুভ ফিরে আসে। সামিয়া উঠে গিয়ে সুযোগ বুঝে ফাঁকা ঘরে শুভকে জড়িয়ে ধরে। আরে পাগল হলি নাকি? করছিস কি? ছাড় আমাকে। দেখ আমাদের এতদিনের প্রেম বুঝি কিছুই না, বিয়ে করে নিলেই আমি তোমাকে ভুলে যাব। সামিহা, আমি তোকে কিছু বলার আগে সামিহা শুভর ঠোঁট চেপে ধরে। মিথ্যা বলো না, সবাই জানতো তুমি আমাকে বিয়ে করবে, আর এখন কিনা আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে। কেন শুভ্র, কেন? বিয়ের সময় কি একবার চিন্তা করলে না তুমি বিয়ে করলে আমার কি হবে? দেখ সামিহা, তোকে বিয়ের কথা আমি কখনো বলিনি। তুই আর তোর মা সেটা চাইতিস, এখন সেটা ভুলে যা। শুভ্র, তুমি যদি ওই মেয়েটার সাথে ঘর করো তাহলে আমি বিষ খাবো। নিশ্চয়ই চাও না আমি মরে যাই। যা, মরে যা তুই, আমার সামনে আসবি না কখনো। সামিয়া শুভর রুম থেকে বের হয়ে যায়। নীরু আর রিমি বেলকুনিতে ছিল বলে সব শুনতে পায়। নীরু কোনো কথা না বলে বসে পড়ে বেলকুনিতে থাকা দোলনায়। রিমিও রিমির পাশে বসে বলে, চিন্তা করিও না, কিছুই হবে না এমন। আমার চলে যাওয়াটাই ভালো হবে। কোথায় যাবে তুমি? তুমি কি ভাবছো সামিয়া আপু ভাইয়াকে লাভ করে? কখনোই না। তাহলে যদি লাভ করতো তো মরার কথা বলে ব্ল্যাকমেল করতো না। আমি চাই তুমি নিজেই খুঁজে নাও সামিয়া আপু কি চায়। ওকে, তাই হবে। ঘুম পাচ্ছে খুব। বুঝছি, কথা এড়াতে চাচ্ছ তুমি। নীরু আর রিমি ঘরে আসতেই শুভ চমকিয়ে যায়। কি রে ভাইয়া, ভয় পাইছিস? মনে হচ্ছে তুই আমাদের এখানে আশা করিসনি। তা কেন হবে? তোর বউকে নিয়ে গল্প কর, আমি যাই। পাগলি একটা। এক্সট্রা কম্বল এনেছেন কি আর? কেন, কি কাজে লাগবে? বাড়ি কালই তো আপনি বললেন এক্সট্রা কম্বল এনে দেবেন যাতে আমি সোফায় ঘুমোতে পারি। আলাদা ঘুমাতে চাও তুমি? শুভ উঠে এসে রিমিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নীরুকে শক্ত করে চেপে ধরে। আলাদা থাকবে তাই না? হ্যাঁ মানে না। তোতলাচ্ছ কেন? ভয় না, মানে এমনি। শুভর হাত নীরুর ঠোঁটের কাছে আনতেই নীরু আঙ্গুলে কামড় দেয়, দিয়ে বলে, মোটেও ভয় পাই না। আর শুভ ব্যথাতে উফ করে উঠে। শুভ বলে, কামড় দিতে খুব মজা তাই না? এবার আমি দেই। না মোটেও না, খুব খারাপ হবে কিন্তু। শুভ নীরুর ছোট ছোট লাগিয়ে দেয়। নীরু উষ্ণ পরশে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ে শুভর থেকে নিজেকে ছাড়াতে শুভর বুকে মারতে শুরু করে। নীরু একটু ভয় একটু লজ্জায় শুভর বুকে মারতে শুরু করে। শুভর হাতে একটু হালকা হতে নীরু শুভকে সরিয়ে দিয়ে দৌড় দিতে শুরু করে। নীরুর শাড়ির কিছু অংশ শুভর পায়ের নিচে ছিল। হঠাৎ দৌড়াতে গিয়ে টান লেগে শাড়ির কুচি খুলে যায়। নীরুর পেটে অনেকটা অংশ বের হয়ে যায়। কোনো রকম কুচিগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে নীরু। শুভ অনেকটা রেগে, গালগুলো লাল হয়ে গেছে নীরুর এমন কাণ্ডে। রাগ করে বলে, বেশ হয়েছে, এখন এইভাবেই দাঁড়িয়ে থাকো। সরি। মাথা নিচু করে বলে নীরু। এটাই তোমার শাস্তি আজ? বলে রুম থেকে বেরিয়ে যায় শুভ। নীরু ওভাবে দাঁড়িয়ে না থেকে এলোমেলো শাড়ি নিয়ে বিছানায় কম্বলের নিচে ঢুকে পড়ে। একে তো শাড়ি পরতে পারে না, যদি কেউ এসে দেখে ফেলে কি লজ্জার ব্যাপার হবে তখন। মনে মনে ভাবছে, আর লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে নীরুর। কিছুক্ষণ পর ফুফু শাশুড়ি ঘরে আসে। কি ব্যাপার নতুন বউ, সারাদিন শ্বশুর শাশুড়ি আর ননদকেই চিনলে, আর আমরা বুঝি কেউ না? ভুল হয়ে গেছে ফুপি, মাফ করে দেবেন। এই অবলায় শুয়ে আছো কেন? শরীর খারাপ করলো নাকি? আমি আসলে শাড়ি পরতে পারি না, পায়ের সাথে লেগে শাড়ি খুলে গেছে তাই। মাথা নিচু করে বলছে, ও এই ব্যাপার,
আসো আমি শিখিয়ে দিচ্ছি। এর আগে কখনো পড়নি বুঝি? না ফুপি, কখনো পড়িনি, কেউ ছিলেন না শিখিয়ে দেওয়ার মতো। শুভর ফুপি স্টেট বাই স্টেট শাড়ি পরানো শিখিয়ে দেয়। কিছুক্ষণ গল্প করে দেখে রাতের খাবার সময় হয়ে গেছে। দুজনেই তাড়াহুড়ো করে ডাইনিং এ যায়। দেরি হয়ে গেলে আবার বকা খেতে হবে। ডাইনিং টেবিলে শুভ নীরুকে দেখে চমকে উঠে। মনে মনে ভাবছে, শাড়ি তো পরতে পারে না, কিন্তু পরালে কিভাবে? শুভর মনের কথা মনেই থাকলো। নীরু তার আগে শুভর পাশে গিয়ে মুচকি হাসি দিয়ে বসে পড়ে। আস্তে করে বলে, অবাক হয়েছেন বুঝি? এভাবে তাকিয়ে থাকবেন না, আমার লজ্জা করে। শুভ চোখ সরিয়ে নেয় নীরুর থেকে। সবাই ডিনার শেষে যে যার মতো রুমে চলে যায়। শুভ রাগ করে আর নীরুর দিকে তাকায়নি রাতে। একই ঘরে উল্টো দিক হয়ে রাতে ঘুমিয়ে পড়ে। নীরু বেচারি শুভর পাশে ঘুমিয়ে পড়ে, মাঝখানে কোলবালিশ দিয়ে। পরদিন সকালে নীরুর ঘুম ভেঙে শুভকে দেখতে পায়নি। হয়তো আগে উঠেছে, তাই উঠে ফ্রেশ হয়ে রুমে আসতে রিমি আসে রুমে। রিমির সাথে আগেই নাস্তা করে পার্লারে যায়। যেহেতু পার্লারে যেতে হবে তাই তিনজনেই তাড়াতাড়ি নাস্তা সারে। রিমি, রুবি আর নীরুকে নিয়ে পার্লারে এসে তিনজনের সাজাতে প্রায় দুপুর হয়ে আসে। তিনজনে কারে করে আগে ঠিক করে রাখা কমিউনিটি সেন্টারে আসে। স্টেজ সাজানো হয়েছে খুব সুন্দর করে। পেছনের দিকে তাজা ফুল, রজনীগন্ধা, গোলাপ আর রজনীগন্ধা ফুলের মিশ্রণে সাজানো হয়েছে। 2 জোড়া ডিজাইন করা সোফা রেখেছে। একটা সোফায় শুভ, আরেকটাতে সাগর বসে আছে। পাশে রুবি আর নীরুর অন্য জায়গা রাখা আছে। নীরুকে আসতে দেখে শুভ আর চোখের পলক ফেলতে পারছে না। রিমির পছন্দ করা নীল রঙের গাউনের সাথে ম্যাচিং ওড়না, ম্যাচিং গহনা পরেছে নীরু। চুলগুলো সামনের দিকে একপাশে ডিজাইন করে ছাড়া আছে। মাথায় ফিরোজা আর মিষ্টি কালারের ফুল, হাত ভর্তি চুড়ি, পায়ে উঁচু হিল পরেছে নীরু। শুভ শেরওয়ানি পরেছে, ম্যাচিং পায়জামা আর জুতা। নীরু শুভর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে। শুভ তো চোখের পাতা ফেলতেই পারছে না তার নীলপরীর দিক থেকে। রুবি লাল বেনারসি পরে, ম্যাচিং গহনা আর মাথায় ওড়না দিয়ে সেজেছে। রুবিকেও বেশ সুন্দরী লাগছে। সাগর কোট পরেছে আর শু। ওদের দুজনের জুটিকেও মানিয়েছে বেশ। রিমি পিঙ্ক কালারের গাউনের সাথে সেজেছে, ওকেও বেশ সুন্দরী দেখাচ্ছে। রিমি নীরুকে শুভর পাশে বসিয়ে বলে, ভাইয়া একটু মুখটা বন্ধ কর, এভাবে ভাবির দিকে নজর দিস না, সবাই কিন্তু তোকে নিয়ে হাসবে। এই জাভার, তোকেও বেশ সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দ এগুলি? আমার পাগলি বোনের চয়েস আছে বলতে হয়। তোদের দুজনকে জোস লাগছে। আমাকে অতটাও বললে না যতটা ভাবিকে লাগছে। 2 ভাই বোনের খুনসুটিতে নীরু মুচকে মুচকে হাসি দিচ্ছে। যেহেতু সম্মানের একটা ব্যাপার আছে তাই রুবির বাবা মাও এসেছে। রুবির মা নীরুকে দেখে জ্বলে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছে না। শুভর খালাতো বোন সামিহাও অনেক জ্বলছিল। আর রুবি, নীরুর ফুপু আর ফুপাতো ভাই রাকিবও এসেছে। রাকিবকে দেখে নীরু চমকিয়ে যায়। শুভকে ধরে ফেলে ভয়। শুভ বলে, এনি প্রবলেম? রাকিব এসছে এখানে, ওকে আমার ভয় লাগে। ওদের কেন ডেকেছে? আমি আছি তো, এত ভয় কিসের তোমার? ওরা খুব খারাপ, আপনার যদি ক্ষতি করে। আরে ভয় পেও না, কিছুই হবে না। শুভ বেঁচে থাকতে যারা জলার তাদের চিড়ে রেখেছি, সবাইকে দেখে নিব আমি। ভরসা করি। পরে বুঝিয়ে দিচ্ছি তোমায়। কি বোঝাবেন? কিছু না। শুভ আর নীরু ফটো তোলার জন্য একটা পার্কে যায়। সেখানে ক্যামেরাম্যান সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। যখন নীরুকে শুভর কাঁধে হাত রাখতে বলে, নীরু যেন লজ্জায় মরে যাচ্ছে। বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে গিয়ে শুভ নীরুর লজ্জা পাওয়া খুব কাছ থেকে উপভোগ করে। একটা ছবিতে নীরু শুভর ঘাড়ে হাত দিয়ে শুভর চোখে চোখ রেখে ছবি তুলতে গিয়ে নীরু বারবার লজ্জায় চোখ নিচু করে নিচ্ছিল। অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নীরু আর শুভ পার্ক থেকে বের হতে সন্ধ্যা হয়ে যায়। গাড়িতে করে 2 জন বাসায় ফিরছে। শুভ নীরুকে জিজ্ঞেস করে, কেমন লাগলো আজকের ঘোরাঘুরি? জানেন, আজ আমি খুব হ্যাপি। জীবনে প্রথম আমি এত আনন্দ করেছি। আমার এই পার্কে অনেক আশা হলেও লজ্জাবতীর সাথে এইবার সবচেয়ে বেশি এনজয় করেছি। যখন তুমি লজ্জায় চোখ নামাচ্ছিলে তখন সবচেয়ে সুন্দর লাগছিল তোমায়। আপনি আমায় অনেক করুণা করেছেন। আমার এত সুন্দর জীবন দান করার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। ঘুম ঘুম ভাব চোখে নীরু। আর একদম আজে বাজে চিন্তা মাথায় আনবে না। আমি মোটেও করুণা করিনি, ভালোবেসে ফেলেছি তোমায়। নইলে শুভর রাগ সম্পর্কে তোমার আইডিয়া নাই। কথা শেষ করে শুভ খেয়াল করে নীরু কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত ধকল বাচ্চা মেয়েটা সহ্য করতে পারছে না। বাসায় এসে গেছে কিন্তু নীরু ঘুমাচ্ছে। তাই আস্তে করে নীরুকে কোলে তুলে নিয়ে বাসায় প্রবেশ করে শুভ।
শুভর ফ্যামিলির লোক একটু অবাক হলেও কেউ কিছু বলে না। শুভ নীরুকে রুমে শুইয়ে দেয়। ঘুমন্ত নীরুকে দেখতে নীলপরীর মতো লাগছে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। সবার সাথে আড্ডা দিয়ে রুমে আসার পথে সামিহার সাথে দেখা শুভর। খুব সুন্দর করে ইগনোর করে রুমে চলে আসে শুভ। রুমে এসে দেখে নীরু এখনো ঘুমিয়ে আছে। শুভ নীরুকে ডাকতে থাকে, এই নীরু উঠো। নীরু ঘুমের ঘোরে শব্দ করছে। শুভর বেশ মজা লাগছে, কিন্তু মেকআপ না তুলে ঘুমালে স্কিন নষ্ট হয়ে যাবে। তাই শুভ নীরুর মুখে পানি ছিটা দিয়ে তুলে দেয়। এমন কেন করেন? আমি একটু ঘুমাই প্লিজ। পরে ঘুমিও, মেকআপ তুলে ঘুমিও। এখন উঠো ঘুম থেকে। না তুললে কি হয়? প্লিজ প্লিজ প্লিজ। ক্ষতি হবে, আমার সুন্দরী বউয়ের চেহারা নষ্ট হয়ে যাবে। যাও মেকআপ তুলে ড্রেস চেঞ্জ করে এসে ঘুমাও। নীরু ঢুলতে ঢুলতে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে শুয়ে পড়ে। শুভ বাধ্য ছেলের মতো নীরুর পাশে ঘুমিয়ে পড়ে। সকালে নীরুর ঘুম ভাঙে আগে। ঘুম থেকে উঠে খেয়াল করে বেড ফুল দিয়ে সাজানো, বেলি ফুল, রজনীগন্ধা আর খয়েরি গোলাপ দিয়ে। বাবা, এটা কোথায়? আমি স্বপ্ন দেখছি নাকি? মনে মনে বলে নীরু। পাশে শুভকে শুয়ে থাকতে দেখে বুঝতে পারে শুভর ঘরে আছে। এর মাঝে শুভর ঘুম ভাঙে। শুভ উঠে বসতে নীরু জিজ্ঞেস করে, আচ্ছা কাল তো আমরা গাড়ি করে আসছিলাম, তারপর কিছুই মনে নেই। আমি এখানে আসলাম কিভাবে? কিভাবে? আর আমি কোলে করে নিয়ে এসেছি। নিজের শরীরের দিকে খেয়াল করে চিল্লিয়ে উঠে নীরু। আরে আরে কাদার কি হলো? কাল রাতের কথা ভুলে গেছো? তুমি তো নিজেই চেঞ্জ করেছো, ঘুমের ঘরে ছিলে কাল। ও, আমি চেঞ্জ করেছি তাই না? কি ভেবেছিলে তুমি? এই ঘরে এত ফুল দিয়ে সাজানো কেন? গত রাতে তো তোমার আমার ফুল সজ্জা ছিল, তুমি তো ঘুমিয়ে গিয়ে সব নষ্ট করে দিলে। ফুল সজ্জাতে কি হয়? দেখবে। দেখান। শুভ নীরুকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। নীরুর পিঠে হাত দিয়ে শক্ত করে ধরে। এমন বলছেন কেন? ছাড়ুন না। তুমি তো দেখতে চাইলে। এর কি ফুল সজ্জা নাকি? ফুল সজ্জা দেখানো যায় না, করে দেখাতে হয়। শুভ নীরুকে কিস করতে গেলে নীরু মুখে হাত দিয়ে আটকায়। আপনি সবসময় এমন করেন কেন? আদর করতে ইচ্ছে করে যে। এটা আবার কেমন আদর? মুখে মুখ দিয়ে? আমার তো কেমন জানি গা গুলায়। বাচ্চা বউ আমার কিছুই বুঝে না। নীরুকে ছেড়ে দিয়ে শুভ বলে, আমি মোটো বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছি। বড় হয়েছে কতটা তা তো দেখতেই পাচ্ছি। ফুল সজ্জাও বুঝো না, আদরও বুঝো না। বাদ দাও, তোমার কোনো বান্ধবী নাই? যখন এতিমখানাতে ছিলাম তখন বান্ধবী ছিল। যখন স্কুলে ভর্তি হয়ে হোস্টেলে আসি, সবার বাবা মা আছে, সবাই অনেক ধনী ঘরের মেয়ে ছিল। কেউ কখনো পাত্তা দিত না, জানেন, সবাই আমার সাথে মজা নিত। প্রথম খুব কষ্ট পেতাম, সবার সাথে মিশতে চাইতাম, কিন্তু পরে আর মেশার ট্রাই করিনি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি অনাথ। বাবা থেকেও আমি অনাথ। আমার সৎমা বলে আমার মা নাকি বাবাকে জাদু করে বিয়ে করেছিল, তাই নাকি আমার জন্মের পর আমার মা মরে গেছে। আচ্ছা, এটা কি সত্যি? আমি কখনো আমার সৎমায়ের কথা বিশ্বাস করিনি। খুব কান্নায় ভেঙে পড়ে নীরু। শুভ নীরুকে বুকের সাথে জড়িয়ে নেয়। তখন নীরু বলে, একমাত্র আপনি প্রথম যে আমাকে এত সম্মান দিয়ে বিয়ে করেছেন। রিমি দ্বিতীয় জন যে আমাকে বোনের চোখে দেখেছে। রিমি শিখিয়েছে আপনার বাবা মাকে মা আর বাবা ডাকার জন্য। জানেন, আপনার জন্যই আমি একটা বাবা, একটা মা, একটা বোন পেয়েছি। খুব খুশি আমি আপনার সাথে থাকতে পেরে। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিষ্টি মেয়ে, তাই এত কিছু করি তোমার জন্য। কিন্তু স্বামী আপু তো আপনাকে ভালোবাসে। ভালোবাসা মানে কি বোঝো তুমি? মানে জানি না। সেদিন আপুটা আপনাকে বলছিল, এটুকুই জানি। বোকা মেয়ে। হাসছেন কেন? ভালোবাসা মানে বিয়ের পর দুটি হৃদয়ের বন্ধন। সামিহার সাথে তো আমার বিয়ে হয়নি, বিয়ে হয়েছে তোমার সাথে, তাই ভালোবাসি শুধু তোমাকে, বুঝলে মিষ্টি মেয়েটা? শুভ নীরুর কপালে কিস দিয়ে বলে, যেদিন সব বুঝে আমার কাছে এসে ধরা দিবে সেদিনই তোমায় কাছে টেনে নিব, তার আগে না। দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয় সবার সাথে। রুবি ঘর ফাঁকা পেয়ে ওর মাকে ফোন দেয়। আম্মু, ওকে কি করা যায় বলো তো? আমার শ্বশুর শাশুড়ি সবাই ওর প্রশংসা করে, আমি তো খুব বোরিং হয়ে যাচ্ছি। ওকে মেরে ফেলতে হবে। কিন্তু কিভাবে? আগে মারাটাই সহজ ছিল, তখন তো মারতে পারিনি। এখন তোমার মেয়ে গলার কাটা হয়ে বিঁধেছে। আমি তো মেরেই ফেলতে পারতাম, কিন্তু তোর বাপ তো সুযোগ বুঝে এতিমখানায় দিয়ে দেয়। মেয়ের জন্ম দিয়েছে, ভালোবাসে মেয়েকে, আর আমরা যেন গাঙে ভেসে এসেছি। ওকে না মারতে পারলে তো আমার সবকিছুই থেকেই বঞ্চিত হবো আম্মু। হ্যাঁ জানি, তাই যা করার তোকেই করতে হবে।
রুবি কিছু প্ল্যান বলে ওর মাকে। ওর মাও খুব খুশি হয়ে ফোনটা রেখে দেয়। শুভ বাহিরে যায়। নীরু শাশুড়ির সাথে গল্প করে কিছুক্ষণ। আজও রান্নার দাবি করে। শাশুড়িও নীরুর হাতের রান্না খাবার জন্য রাজি হয়ে যায়। দুপুরে সবাই লাঞ্চের পর ঘরে চলে যায়। নীরু সবকিছু গুছিয়ে রেখে ঘরে আসে। শুভ নীরুর জন্য ঘরের ভেতর লুকিয়ে অপেক্ষা করছিল। নীরু আসতেই পেছন থেকে জড়িয়ে ধরে। নীরু ভয় পেয়ে চিৎকার করতে গেলেই শুভ মুখ চেপে ধরে। এত ভয় পাবার কি আছে লক্ষ্মীটি? না মানে চমকে গিয়েছিলাম যে। শুভ হাতে পাশে থাকা একটা গিফট বক্স নীরু হাতে দেয়। কি এটা? খুলেই দেখো। নীরু গিফট বক্সটা খুলে দেখে একটা স্মার্টফোন। এটা দিয়ে আমি কি করব? কি করবা মানে? এটা কি জিনিস জানো না নাকি? এটুকু জানি এটা ফোন, কিন্তু কখনো ছুঁয়ে দেখিনি। আমার সাথে কথা বলবে? আপনি তো ঘরেই থাকেন, কথা তো হয়, তাহলে ফোনের কি দরকার? আরে পাগলি, আমি তো চাকরি করি তাই না, অফিসে যেতে হয়, মিস করব তোমাকে, তখন কথা বলে নিবে আমার সাথে। শুভ নীরুকে ফোনের ব্যবহার করার সব নিয়ম শিখিয়ে দেয়। তারপর বলে, বিয়ে তো হঠাৎ করে করেছি, যদিও অফিসের বস, তবুও দায়িত্ব বলে তো কথা আছে তাই না। প্রচুর কাজ জমে গিয়েছে, কাল থেকে জয়েন না করলে প্রচুর লস হয়ে যাবে, তাই ফোন নিয়ে আসলাম। সুন্দরীকে মিস করলে যেন কথা বলে নিতে পারি। আমার একা একা তো মন খারাপ করে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলে কপালে চুমু দেয় শুভ। পরদিন শুভ ব্রেকফাস্ট সেরে অফিসে যায়। তখন নীরু কিছুক্ষণ একা ঘরে বসে থেকে বোরিং হচ্ছিল। মনে মনে ভাবে রিমির কাছে যাবে। রুবি ভেবে নেয় নীরু এই সময় 2 দিন রান্না করার জন্য নিচে নেমেছে, তাই আজকেও নামবে। সিঁড়ির উপরে ডিটারজেন্টগুলা পানি ছিটিয়ে দেয়। নীরু রিমির রুমে গেলে রিমি বলে, আরে ভাবি, তুমি এসেছো? আমি না আজ একটুও গল্প করতে পারবো না। কোথায় যাচ্ছ? আর বলো না, অনুষ্ঠানের জন্য কয়েকদিন কলেজে যেতে পারিনি। আজ জরুরিভাবে যেতে বলেছে। প্র্যাকটিক্যাল খাতা আজই সাইন করাতে হবে, নইলে আমি ফেল করব, বুঝলে? ওকে, আসি, বাই বাই। রিমি খুব দ্রুত যাচ্ছিল আর রুবিও আগে থেকে ডিটারজেন্টগুলো পানিতে পা পড়ে জোরে করে চিৎকার দিয়ে সিঁড়ি থেকে প্রথমে দেয়ালে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে আবারও আঘাত পায়। চিৎকারে সবাই দৌড়ে আসে। সাগর, শুভ কেউ নাই। নীরু নামতে গিয়ে স্লিপ খেতে খেতে রেলিং ধরে বেঁচে যায়। নিচে গিয়ে দেখে রিমির মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে। এক হাত দিয়ে মাথা চেপে ধরে। শাশুড়িকে বলে, মা, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি ধরুন। নীরু আর ওর শাশুড়ি দুজন মিলে রিমিকে ধরে গাড়িতে তুলে। রুবি তখনও ঘর থেকে বের হয়নি। যখন গাড়ি স্টার্ট দিচ্ছে তখন দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিমির মাথা ফেটে গেছে। রুবিও গাড়িতে উঠে বসে। এক হাত দিয়ে মাথা চেপে ধরে, আরেক হাত দিয়ে ফোন বের করে শুভকে কল দেয়। রিসিভ হতেই, আপনি খুব তাড়াতাড়ি চলে আসুন, রিমির মাথা ফেটে গেছে। কিভাবে হলো এসব? আমি আসছি, ওকে হাসপাতালে নিয়ে যাও, কুইক। জি, আমরা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। ওকে যাও, আমি খুব শীঘ্রই আসছি। হসপিটালে পৌঁছে রিমিকে দ্রুত ভর্তি করে। রোগীর অবস্থা দেখে আইসিইউতে নেয় নার্সরা। দ্রুত ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে দেয়। রিমির প্রচুর পরিমাণে ব্লাড গেছে, ব্লাড লাগবে। ততক্ষণে শুভ এসে গেছে। সাগর এসে ব্লাডের ব্যবস্থা করে দেয়। আইসিইউ থেকে ডক্টর বের হয়ে আসলে জিজ্ঞেস করে শুভ, আমার বোন কেমন আছে? সেরে উঠবে তো? আপনাদের ভাষ্যমতে শ্রী দিয়ে পিছলে পড়ে রোগীর এই অবস্থা। চোটটা বেশ গুরুতর, ব্যান্ডেজ করে দিয়েছি। এমআরআই করে আসবেন। ব্রেন ড্যামেজ না হয়ে গেলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডক্টর বলে চলে যায়। এখন কি হবে বাবা? আমাদের একমাত্র বোন, ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহকে ডাক বাবা, আমি আর নিতে পারছি না। শুভর বাবা মেয়ের জন্য কান্না করছে। এর মাঝে সাগর এসে সবাইকে জিজ্ঞেস করে কিভাবে এটা হলো। রিমি কলেজ যাচ্ছিল, তাড়াহুড়ো করে নামতে গিয়ে মনে হয় পা পিছলে পড়ে গেছে। আমরা ঘরেই ছিলাম, চিৎকার শুনে বের হয়ে দেখি রিমির মাথা থেকে রক্তের বন্যা বইছে। মা, আপনি চিন্তা করবেন না, রিমি ঠিক হয়ে যাবে। সিঁড়িতে কেউ পিচ্ছিল কিছু ফেলেছিল, এটা কাকতালীয় বা ইচ্ছাকৃতভাবে। শুভকে বলে নীরু, কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে কি? জি, মাথা একদম ঠিক আছে। আমিও পড়ে যাচ্ছিলাম, রেলিং ধরে বেঁচে গেছি। এখানে ডিটারজেন্টের গন্ধ পেয়েছি। শুভ সবাইকে রেখে নীরুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় প্রমাণ খুঁজতে। হসপিটালে রুবি সাগরকে বলে, আমি কিছু কথা বলতে চাই। বনিতা না করে যা বলার বলে ফেলো। আমি তো সকালে ঘরে একাই থাকি, বোরিং সময় পার করি। তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, নীরু আর রিমিকে কথা বলতে শুনেছি। পাশের ঘরে জানালা দিয়ে কথাটা কিছু শোনা যায়। তো কি হয়েছে? আরে কথা বলছিল শুনেছি। এরপর আমি ওয়াশরুমে যাই আর কিছুক্ষণের মধ্যে রিমির চিৎকার শুনতে পাই।
এটা কি বোঝাতে চাচ্ছ? এটাই বোঝাতে চাইছি নীরু রিমিকে কোনোভাবে ফেলে দিয়েছে। এরপর বাবা মা সবার কাছে ভালো বৌমা সাজার নাটক করেছে। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ আমি করি না, আর তুমিও করবে না আশা করি। আর যদি প্রমাণ করতে পারো নিরুদোষিত, ওকে আমি ছাড়বো না। আর একটাও মিথ্যা অপবাদ দিও না রুবি। তুমি আমায় অবিশ্বাস করতে পারলে সাগর? আমাদের এতদিনের সম্পর্ক, কখনো আমায় অবিশ্বাস করনি। আর একটা মেয়ের জন্য আমায় অবিশ্বাস করতে পারলে? আমি তোমার অবিশ্বাস নিয়ে বেঁচে থাকি কেমন করে? আচ্ছা নাটক জানো তো তুমি, ডিসকাস্টিং। রাগ করে সাগর চলে আসে। নীরু ও শুভ সিঁড়ির উপরে গিয়ে ডিটারজেন্টের হালকা গন্ধ পায়। আচ্ছা নীরু, আজ কি কেউ ছাদে কাপড় দিয়ে এসেছে? আমি তো জানি না, চলুন দেখে আসি। দুজনে ছাদে গিয়ে কাপড় মেলা দেখতে পায়। নীরু জিজ্ঞেস করে, তাহলে কি কাপড়ের বালতি নেওয়ার সময় পানি পড়েছে? চলো নিচে, সব পরিষ্কার হয়ে যাবে। শুভ কোনো কাজের মানুষকে না ডেকে নিজে সব বালতি মুছে সাফ করে। এরপর পানি ভরে দেখে কোনো বালতি ছিদ্র নাই। এরপর শুভ বলে নীরুকে, আচ্ছা নীরু, ওই সময় যখন রিমি পড়ে যায় তুমি কি করছিলে? আমি রিমির ঘরে গল্প করতে চাই। রিমি কলেজ যাবে, প্র্যাকটিক্যাল খাতে সাইন করাবে বলে বের হচ্ছিল কলেজে তাড়াহুড়ো করে। আচ্ছা, অন্যদিন তুমি এই সময় কি করো? আমি তো প্রায় সকালে বাসায় থাকি না, তাই বলো। আপনি চলে গেলে কিছুক্ষণ ঘর গোছগাছ করি, তারপর আম্মার ঘরে নিচে যাই, আম্মার ঘর গুছিয়ে দেই, গল্প করি। এরপর ইচ্ছে হলে রান্না করি, যদি আম্মা রান্না করতে দেয় তাহলে। যা বোঝার বুঝে গিয়েছি, চলো হসপিটালে। কি বুঝলেন বলবেন না? সময় হলে সব বুঝিয়ে দিব। নীরু মনে মনে চিন্তায় পড়ে যায়, উনি কি আমাকে সন্দেহ করছে নাকি? আমি তো এমন কিছুই করিনি। নীরু মন খারাপ করে গাড়িতে গিয়ে বসে। হসপিটালে পৌঁছে শুভ ওর বাবা মা আর সাগরকে বলে, আম্মা, আব্বু, ভাই, আমি বড় ভুল করে ফেলেছি। রিমির একটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওকে ইচ্ছে করে খুন করতে চাওয়া হয়েছে বলে কান্নার অভিনয় করে শুভ। কি বলছিস? কে করছে এসব? আমার সন্দেহ নীরু করেছে। পাশে রুবি দাঁড়িয়েছিল, মনে মনে বলছে, এই যে মেঘনা চাইতে বৃষ্টি, ভালোই হয়েছে নীরুকে সন্দেহ করেছে। রুবিও এক কথা বলছিল নীরু করছে, ওকে আমি ছাড়বো না শুভ। আরে ভয় পাস না, বিশ্বাসঘাতককে আমি পুলিশের কাছে দিয়ে এসেছি। দেখেছো শুভ, ওই বদমাস মেয়েটাকে বিয়ে করে কত বড় ভুল করেছো। ভাবি, তোমার বোন এখন পুলিশের হাতে, ওর উচিত বিচারের ব্যবস্থা করেছি। আচ্ছা শুভ, নীরু কোথায় আছে? ওর সাথে কি কথা বলা যাবে না? মানে জিজ্ঞেস করতাম কেন করেছে। হ্যাঁ, ও তো হসপিটালের পুলিশ কাস্টাডিতে রেখে এসেছি, চাইলেই দেখা করতে পারো। কিছুক্ষণ পর ওকে নিয়ে যাবে কোর্টে, দেখা করতে চাইলে এক্ষুনি যাও। এই কথা বলে শুভ মনে মনে খুব হাসছে। রুবি সবাইকে বলে যায় নীরুকে উচিত জবাব দিয়ে আসবে। রুবি হসপিটালে পুলিশ রুমে গিয়ে দেখে বাইরে দুজন পুলিশ বসে আছে। বড় রুমের এক কোনায় নীরু চুপচাপ বসে আছে। রুবি গিয়ে নীরুর পাশে বসে তাচ্ছিল্যের হাসি হাসে। কি রে, কেমন লাগছে এখন? বড় বাড়ির বউ হবি তাই না? এখন খুনের দায়ে জেলে যেতে হবে, কেমন লাগছে? আপু আমি কিছু করিনি, বিশ্বাস করো। আরে কি কষ্ট, কি কষ্ট বেচারি। আমি সত্যি কিছু করিনি আপু, শুভ আমায় ভুল বুঝেছে। আমি তো জানি তুই করিসনি, কিন্তু প্রমাণ কি করতে পারবি? তার মানে তুমি করেছো এসব, তাই না? কে জানতো তোর বদলে রিমি যাচ্ছে। আমার ননদকে মারতে চাইনি, তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই কি করলি বল? তুই নিচে না নেমে রিমির ঘরে গেলি। আর কি বিপদটা তোর না হয়ে রিমির হয়ে গেল। তোর তো কই মাছের প্রাণ রে, বেঁচে যাস বারবার। এবার কিভাবে বাঁচবি বল? আপু বলে ডাকি তোমায়, তুমি কেন আমার বোনকে মারতে চাও বলো? তুই আমার সৎ বোন, এটাই তোর পাপ। একজন পুলিশকে ভিতরে ঢুকতে দেখে রুবি চলে আসে। রুবি সবার সামনে এসে নীরুকে খুনি বলে নাটক করতে থাকে। তখন শুভ নীরুকে নিয়ে আসে। ওর খুনিকে কেন নিয়ে এসেছিস আমার সামনে? ওকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বো। আহ, আব্বু আম্মু এত উত্তেজিত হচ্ছ কেন? নীরু তো খুন করেনি। কি নাটক শুরু করছিস তুই শুভ? আরে ভাই, নাটকের দরকার ছিল আসল খুনিকে ধরার জন্য। আসল খুনি মানে কার কথা বলছো শুভ? একজন মহিলা পুলিশ এসে রুবিকে হাত করা পরিয়ে দেয়। কি হচ্ছেটা কি শুভ? আমি কি করেছি? নাটকটা শুরু করেছো তুমি, শেষ করলাম আমি। কি ভেবেছিলে তুমি? নীরু বাচ্চা একটা মেয়ে, সহজ সরল মেয়ের মাথায় কুটচাল আসবে আর আমি বিশ্বাস করব? আসল খুনিকে ধরার কোনো প্রুফ ছিল না, তাই নীরুকে পুলিশ কাস্টাডিতে রেখে আমায় এই নাটক করতে হয়েছে।
রুবিকে ইচ্ছে করে নীরুর সাথে কথা বলতে পাঠিয়েছি। নীরুর ফোনে রেকর্ড অন করে এসেছিলাম। জানি নীরু বাচ্চা মেয়ে অভিনয় করতে পারবে না, তাই ওকে খুব কষ্ট দিয়ে ফেললাম। সবাইকে রেকর্ডটা শোনায় শুভ, নীরু আর রুবির কথোপকথন। ছি রুবি ছি, আই হেট ইউ। ওর উচিত বিচার চাই আমি। আহ নীরু, রিমি আমার জানের টুকরো বোন, আর তুমি আমার কলিজার টুকরো স্ত্রী। তোমায় মারার প্ল্যানের ফাঁদে আমার বোন পড়েছে, আর খুনিকে আমি ছেড়ে দিব ভেবেছ? শুভর আগে গজগজ করতে করতে কথাগুলি বলে। নীরু শুভর কাছে নিরাশ হয়ে শুভর মায়ের পা ধরে বলে, আম্মা, ও তো আমার বোন, একটা ভুল করে ফেলেছে, মাফ করে দিন না। ওর মতো মেয়ের শাস্তি হওয়াই উচিত। রুবি নীরুর কথায় ভরসা পেয়ে সাগরকে বলে, প্লিজ সাগর, আমায় মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর এমন হবে না কখনো। আমাকে আঘাত করো, মারো, কাটো, তাও পুলিশে দিও না। দয়া করো আমায় সাগর, প্লিজ। কেউ ওর কথা শুনছে না আজ। রুবি সুযোগ বুঝে হাতের ব্যাগ থেকে ছোট্ট ছুরি বের করে গলায় চালিয়ে দেয়। হঠাৎ রুবি এই কাজ করবে কেউ বুঝতে পারেনি। রুবির গলা দিয়ে প্রচুর ব্লাড ঝরছে দেখে সাগর তাড়াতাড়ি রুবির গলা চেপে ধরে। রুবিকে তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করে অপারেশনের ব্যবস্থা করে সাগর। হাজার হোক, দীর্ঘদিনের প্রেমের বিয়ে ছিল, একদিনে তো ভোলা যাবে না। সাগর খুব অস্থির হয়ে উঠেছে। ডাক্তার বের হয়ে আসে প্রায় ঘন্টাখানিক পর, এসে বলে, গলার এক পাশে রক্তনালী কেটে গেছে, প্রচুর ব্লাড বের হয়েছে অল্প সময়ে। ব্লাড লাগবে ও প্লাস, কিন্তু এই গ্রুপের ব্লাড এখন হসপিটালে নাই। দ্রুত ব্যবস্থা নিন, নইলে রোগী বাঁচানো যাবে না। আমার ও পজিটিভ ব্লাড, আমার থেকে নিন না। শুভ মানবিকতার খাতিরে নিষেধ করে না নীরুকে। নীরু ব্লাড দিতে যায়। আইসিইউর পাশে বেঞ্চে শুভর মা বাবা শুভ বসে আছে। সাগর বাহিরে পাইচারি করছে। সবার মাঝে অস্থিরতা তৈরি হয়েছে। খবর পেয়ে রুবির বাবা মাও ছুটে আসে হসপিটালে। রিমির মাথায় প্রচন্ড রকম আঘাত ছিল বিধায় জ্ঞান ফিরতে 4 দিন দেরি হয়। শুভ রিমির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরু একটু দূরে বসে আছে। কয়েকটা দিন সবসময় রিমিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমের বাহিরে সবার অবস্থান ছিল। আজ এই ভেতরে প্রবেশের অনুমতি এসেছে রিমির জ্ঞান ফিরেছে দেখে। রুবিকে পাশে বেডে রেখেছে, কারণ ওর অবস্থা খুব একটা ভালো ছিল না। রুবির বাবা মাকে রুবির পাশে থাকতে দেওয়া হয়নি। রুবির দেখাশোনা সেজন্য নীরু আর নার্সরা করছে। রুবির কথা বলার শক্তি নাই, কারণ পুরো গলায় ব্যান্ডেজ করা, আর রিমি মাথায় যন্ত্রণা হচ্ছে বলে কথা বলছে না। দুজনকেই বেশিরভাগ সময় ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কষ্টের সময়গুলি অনেক কষ্টে পার করে 15 দিন পর দুজনকে নিয়ে বাসায় আসে সবাই। রিমিকে শুভ কোলে করে ওর রুমে রেখে আসে। নিচে রুবিকে বসিয়ে রেখেছে সাগর আর ওর বাবা মা। ওই মেয়েকে বাসায় না এনে জেলে দেওয়াই উচিত ছিল। ঠিক বলেছ হেলেনা, এই মেয়ের এই বাসার জায়গা হতে পারে না। বাবা আম্মা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার, দয়া করে রাখুন প্লিজ। নীরু দুজনের উদ্দেশ্যে বলে। সবাই চুপ আছে দেখে নীরু আবারও বলে, রুবি আপা অন্যায় করেছে মানলাম, সে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি না হয়ে রিমি আপার পা ফাঁদে আটকে গেছিল। রিমি একটু কষ্ট পেলেও আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তাছাড়া রুবি আপা এই বাড়ির বউ। সাগর ভাই আপাকে খুব ভালোবাসে, সেটা তো আপনারা জানেন। রুবি আপার অন্যায়ের শাস্তি সাগর ভাই দিতে চাইলেও আপা নিজেই নিজেকে শাস্তি দিয়েছে। সাগর ভাই এখন আর চায় না আপার আর শাস্তি হোক। তাছাড়া আপাকে জেলে দিলেও বাড়ির বউ জেলে গিয়েছে বলে এই বাড়ির সম্মানহানি হবে, লোকে খারাপ কথা বলবে। আপার দিকে না তাকিয়ে হলেও সবার সম্মান আর ভাইয়ার ভালোবাসার দিকে তাকিয়ে আপাকে ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ মা, নীরু ঠিক কথাই বলেছে। ভাই ভাবিকে খুব ভালোবাসে। ভাবিকে জেলে দিয়ে ভাইকে কষ্ট দিতে চাই না। রিমিও সেটা বুঝবে। আম্মা, আব্বু। শুভ নিচে নেমে নীরুর কথার সাথে তাল মেলায়। তোমরা যা ভালো মনে হয় করো। শুভর বাবা কথাটা বলে নিজের ঘরে চলে যায়। শুভর মাও চলে যায়। সাগর আর রুবি বসে থাকে নিচে। নীরু শুভ নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে যায়। প্রচুর ধকল গেছে এই 15টা দিন। যদিও সবাই পুরোপুরি সুস্থ না, তারপরও ঝুঁকি কেটে গেছে, এটা নিশ্চিন্ত হবার কারণ। রুবি সাগরকে খুব আস্তে করে বলে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। মায়ের কথা শুনে পারলে ক্ষমা করে দাও তুমি সাগর। ভুল মানুষ মাত্র হয়, কিন্তু নেক্সট এরকম বাড়াবাড়ি করলে ছেড়ে কথা বলবো না। আসলে কি জানো, নীরু মেয়েটা আমার সৎ বোন হয়েও যা যা করেছে, আপন মাও সেটা করে না। নীরুর জন্ম রহস্যটা কি তুমি জানো রুবি? আমি নিজেও আম্মুকে
জিজ্ঞেস করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যা বলেছে সব মিথ্যে ছিল। এটা একমাত্র আব্বু অথবা ফুপি বলতে পারবে। শুভ নিচে পানি নিতে এসে রুবির কথা শুনে শুভ মনে মনে ঠিক করে নীরুর রহস্যটা জেনেই ছাড়বে যে কোনো উপায়। নীরুকে হত্যা করতে চাওয়ার কারণ নীরুর জন্ম রহস্য, যেটা শুভ বুঝে গেছে। শুভ রুমে চলে যায়, দেখে নীরু উল্টো হয়ে ঘুমিয়ে আছে, পিঠের কাপড় সরে গেছে, গলার পেছন থেকে চুলগুলো সরে গিয়ে অনেকটা গলার অংশ দেখা যাচ্ছে। ফর্সা পিঠ, খুব কাছে টানছে শুভকে নীরু। শুভ কাছে গিয়ে আলতো করে পিঠে চুমু দিয়ে কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে দেয়। মনে মনে ভাবে, না, আগে নিষ্পাপ মেয়েটাকে বাঁচাতে হবে, পরে কাছে আসার অনেক সুযোগ পাবো, যদিও বেঁচে থাকে তো। পরদিন শুভ সকাল সকাল নীরুর বাবার অফিসে যায়, পরিচয় গোপন রেখে। অফিসের সব স্টাফকে পর্যবেক্ষণ করে ম্যানেজারকে খুব মনে ধরে শুভর। বয়স্ক একজন ব্যক্তি, তাই ওনাকেই বেছে নেয় শুভ। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, যদি অনুমতি দিতেন, কিছু জরুরি কথা ছিল। বলুন, কি ব্যাপার? এখানে বলা যাবে না। শুভর কার্ড দিয়ে বলে, প্লিজ এখানে যোগাযোগ করবেন আজ লাঞ্চ টাইমে, জরুরি কিছু ব্যাপার ছিল। ম্যানেজার সাহেব প্রথমে রাজি না হলেও পরে দেখা করার অভয় দেন। শুভ একটা কফি শপে আসতে বলে চলে আসে। নীরু রিমির রুমে গিয়ে বসে আছে। কিছু লাগবে রিমি? না ভাবি, মাথাটা একটু ঝিম ধরে আছে। রোজ ঘুমের ঔষধ খাও যে, তাই এমন লাগছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাকে আমার ফোনটা দাও তো, জরুরি যোগাযোগ করতে হবে। কি এমন জরুরি কাজ ম্যাম? তোমার প্র্যাকটিক্যাল খাতা কিন্তু তোমার কলেজে গিয়ে আমি সাইন করিয়ে এনেছিলাম পরের দিন। কলেজের সব আপডেট নিউজ তোমার ভাই জানে, তাই এত টেনশন করো না তো, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। পড়াশোনার ব্যাপার না, জরুরি কল করার আছে, সে খুব টেনশন করবে। তুমি কি কারোর সাথে প্রেম প্রেম করো নাকি? ও, আমি একজনকে খুব পছন্দ করি ভাবি, জানি না এতদিন আমার খবর না পেয়ে তার কি অবস্থা। ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার। ওকে ওকে, কথা বলো প্লিজ ভাবি, এখন এসব কাউকে বলো না কিন্তু। ওকে। রিমিকে ফোন দিয়ে নীরু শুভর মায়ের ঘরে আসে, ঘর গুছিয়ে গল্প করে শাশুড়ির সাথে। দুপুরে যথাসময়ে ম্যানেজার সাহেব শুভর সাথে কথা বলে। আপনি এই কোম্পানিতে কত বছর ধরে জব করছেন? তা প্রায় 23 বছর। কেন বলুন তো? কারণ পরে বলছি। এই কোম্পানির আসল মালিক কে ছিল? এসব বলা নিষেধ আছে, বললে চাকরি থাকবে না। শুভ বুঝতে পারে এখানে কোনো কিছু আছে। চাকরি নিয়ে চিন্তা করবেন না কাকা, আমার অফিসে চাকরি সহ মোটা অঙ্কের বেতন পাবেন। বলে একটা চেক ম্যানেজারের হাতে ধরিয়ে দেয় শুভ। চেকে 20,000 টাকা লেখা দেখে সব বলতে থাকে ম্যানেজার সাহেব। আগের মালিক ছিল আসমত চৌধুরী। উনি এখন কোথায়? উনি তো মারা গেছেন সেই 18 বছর আগে।